স্টার্ট করে দেই স্যার। ওকে, আমরা চ্যাপ্টার 6 এর শুধুমাত্র থিওরি দেখছিলাম, তাই না? লাস্ট ক্লাসে আমরা কি করলাম? ফার্স্ট ক্লাসে কারোর কাছে আপডেট নাই? চ্যাপ্টার 6 এর বাজেটিংটা দেখেছিলাম থিওরি। হ্যাঁ, বাজেটিং এ আমরা কি ম্যাথ প্র্যাকটিস করছি কিছু? এমসিকিউ না, স্যার। প্র্যাকটিস করছিলাম? আপনারা কোনো গ্রুপ করছেন? জি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। রিপ্রেজেন্টেটিভের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে আমি লেকচার যেটা দিছিলাম লাস্ট ক্লাস ওটা দিয়ে দিব আপনাদেরকে, আর ফিউচার যেগুলো আসে ওগুলো দিয়ে দিব আর কি। রিপ্রেজেন্টেটিভ হয়েছে আপনাদের? জি, আমি আছি। সুলতান মাহমুদ। আপনার নাম্বারটা আমাকে এসএমএস করে দিন, হ্যাঁ? আচ্ছা। চ্যাপ্টার 6 এ আপনাদের বের করতেছি লেকচার ছিল কিনা। আচ্ছা, চ্যাপ্টার 6 এর উপর আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? Any question from chapter 6? যদি না থাকে আমরা 7টা আজকে শুরু করে দিচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার, এখন পাচ্ছেন? দেখা যাচ্ছে স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে? ম্যাথটা আমি এখনই শুরু করতেছি না চ্যাপ্টার 6 এ, বিকজ যেহেতু আপনাদের অনেক স্টুডেন্ট নাই, আমি আগে ওয়ার্কিং ক্যাপিটালটা একটু দেখি, তারপর প্রয়োজনে একসাথে করবো আর কি। আগে আমাদের এই চ্যাপ্টারটার নাম ছিল ক্যাশ বাজেট। আপনার ওখানে যেরকম মাস্টার বাজেট ছিল, বাজেটিং, তারপর চ্যাপ্টার 7টা ছিল ক্যাশ বাজেট, যেখানে মূলত আমাদের বাজেটিং এর কিছু জিনিস ছিল। এই চ্যাপ্টারটা একদম পুরোপুরি রিভ্যাম্পিং হয়েছে। আমি যদি বলি এখনকার চ্যাপ্টারটাকে যদি 100% হিসাবে বলি, তাহলে ধরেন আগের চ্যাপ্টার পুরোটাই এখানে কভার করছে 20 থেকে 25% হাইয়েস্ট, বাকি 75% এখানে নতুন। ইনফ্যাক্ট ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে টোটাল কনসেপ্টটাই এখানে আগে ছিল না, যেটা এখন এখানে অ্যাড করা হয়েছে। আমরা আজকে কি দেখব? ওয়ার্কিং ক্যাপিটাল কি এটা দেখব, ব্যালেন্সিং লিকুইডিটি অ্যান্ড প্রফিটেবিলিটি, দুইটার ভিতরে ব্যালেন্স করাটা দেখব, অ্যাসেসিং দ্য লিকুইডিটি পজিশন ভায়া রেশিওর মাধ্যমে কিভাবে আমি লিকুইডিটি পজিশনটা দেখতে পারি সেটা দেখব,
ক্যাশ অপারেটিং সাইকেল দেখবো, ইনভেন্টরি কিভাবে ম্যানেজ করব, ট্রেড পেয়েবল, রিসিভেবল, এই জিনিসটা দেখবো। এই ক্যাশ অপারেটিং সাইকেলটা ম্যানেজ করতে গেলে আমার এই ইনভেন্টরি, ট্রেড পেয়েবল এবং ট্রেড রিসিভেবলকে ম্যানেজ করতে হয়। হাউএভার আপনারা জেনে থাকবে যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করতে গেলে আমাদের মোটামুটি 4টা অ্যাসেটকে ম্যানেজ করতে হয়, কারেন্ট অ্যাসেট। এই 3টা তার সাথে অ্যাড হবে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো এই 3টা ম্যানেজ করে আসলে আমি ক্যাশ বা আমার লিকুইডিটিটাকে ম্যানেজ করি। দ্যাটস ওয়াই আমরা ওই ক্যাশ ম্যানেজমেন্ট আলাদা করে আর বলি না, এই 3টা ম্যানেজ করলে আমার ক্যাশ ম্যানেজমেন্ট হয়ে যায়, অথবা ক্যাশ ম্যানেজমেন্ট করতে গেলে এই 3টাকেই আমার ম্যানেজ করতে হয়। দেন ট্রেজারি ম্যানেজমেন্ট ইজ পার্ট অফ বাজেটিং, এবং দেন আমরা ক্যাশ বাজেট করব, যেটা আমরা আগের চ্যাপ্টারটাতে ছিল। ওয়ার্কিং ক্যাপিটাল কি আমরা সবাই জানি যে আমার নেট কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, এবং নেট ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিকে এটা বুঝি। দেখেন আমাদের এখানে 4টা জিনিস আছে, রিসিভেবল প্লাস ক্যাশ। ক্যাশ বলতে এখানে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পুরোটাই হবে, মাইনাস পেয়েবল। তার মানে আমার যে কারেন্ট অ্যাসেট আছে, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে আমার ওয়ার্কিং ক্যাপিটাল বের হচ্ছে। ঠিক আছে? The management of working capital concerns the liquidity company's liquidity position. The main aim is to turn the cash cycle as quickly as possible while ensuring that profitability is not undermined. It is a trade-off. একটা জিনিস খেয়াল করেন, আমার এইখানে যেই অ্যাসেটগুলি আছে, এই যে অ্যাসেটগুলি আছে, এই অ্যাসেটগুলি বা এই লায়াবিলিটি যেগুলি আছে, এগুলি সেটেল করলেই তো আমার লিকুইডিটি পজিশনটা চেঞ্জ হচ্ছে। বলতেছে কি যে আমার মেইন এইম হচ্ছে আমার ক্যাশকে as quickly as possible is to turn the cash cycle as quickly as possible. What does it mean? যে আমার যেই অ্যাসেট গুলি আছে সেগুলিকে আমি, আমার পুরো ক্যাশ সাইকেল মানে কি, আমার ক্যাশ আউট হওয়ার পর থেকে সেটা আমার কোম্পানিতে আবার ইন করা পর্যন্ত টোটাল জিনিসটাই হচ্ছে আমার ক্যাশ ক্যাশ সাইকেল। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের মূল পারপাস হচ্ছে এটাকে যত শর্ট করা যায়। ঠিক আছে? তাহলে শর্ট করা যায় কি, আমি ক্যাশ আমার যায় কিভাবে, আমি যে প্রোডাক্টটা বিক্রি করি বা যে সার্ভিসটা প্রোভাইড করি, এই সার্ভিসটা প্রোভাইড করতে গেলে আমার যে ক্যাশগুলি আউট হয়ে যায় সেগুলি আবার আমার কাছে ইন হওয়া পর্যন্ত যেই টোটাল টাইমটা, এটাকে আমি বলতেছি ক্যাশ অপারেটিং সাইকেল। এই অপারেটিং সাইকেলকে ছোট করা মানে হচ্ছে আমি তাড়াতাড়ি পণ্যের দামটা আদায় করা, এবং আমি যেই পেমেন্টটা করি সেটাকে দেরিতে প্রদান করা। তাইলেই তো আমার ক্যাশ অপারেটিং সাইকেলটা ছোট হয়ে যায়, তাই না? এখন এখানে একটা কথা বলা হয়েছে, ইট ইজ এ ট্রেড অফ। ট্রেড অফ মানে কি, মানে আমি লিকুইডিটি পজিশন যদি ভালো করতে যাই তাহলে কিন্তু আমার প্রফিটেবিলিটি স্যাক্রিফাইস করতে হবে। আবার প্রফিটেবিলিটি যদি ভালো করতে যাই তাহলে আমার লিকুইডিটি স্যাক্রিফাইস করতে হবে। কিভাবে? ধরেন আমার রিসিভেবল আমি আদায় করি 20 দিনে, এই রিসিভেবলটা যদি আমি 10 দিনে আদায় করতে চাই বা 5 দিনে আদায় করতে চাই, তখন কিভাবে তাকে আমার প্রেশার দিতে হবে যে না আমি ভাই তোমাকে ক্রেডিট টার্ম আগে 20 দিন দিছি, কিন্তু না এখন 10 দিন পাবা। তার মানে নগদায়নটা আরো আগে, তুমি আমাকে আগে টাকা দিবা। দুইটা ইম্প্যাক্ট হতে পারে, যে ঠিক আছে আমি তোমাকে আগে টাকা দিব, তাহলে আমার কিছু ডিসকাউন্ট দাও। তোমার আগে টাকা দিতে হবে, তাহলে ভাই আমি তোমার থেকে 100 ইউনিট আর কিনবো না, আমি 50 ইউনিট কিনবো, 70 ইউনিট কিনবো। এই দুইটা ক্ষেত্রেই কিন্তু আপনার প্রফিটটা স্যাক্রিফাইস করতে হচ্ছে ইন দা কস্ট অফ লিকুইডিটি। ঠিক আছে? তো এই জন্য এখানে একটা ট্রেড অফ বলতে, সেম ভাবে ইনভেন্টরি, আমি যদি ইনভেন্টরির পেমেন্ট যদি দেরি করে দেই, যেটা আমার কাছ থেকে পাবে, স্বাভাবিকভাবে দেরি করে দিতে গেলে সে বলবে ভাই তাহলে তুমি আমাকে অ্যাডিশনাল টাকা দাও, দাম বেশি পড়বে, বা তোমাকে আমি যে ডিসকাউন্ট দিতাম 25%, সেটা আই প্রোভাইড অনলি 15%। সো হোয়াট উইল হ্যাপেন?
if I collect the cash earlier than the previous period, I have to pay something. There must be some cost. So this is the trade-off. আমি কি লিকুইডিটি চাই না আমি প্রফিটেবিলিটি চাই? কি চাই আমরা বলেন তো? প্রফিটেবিলিটি স্যার। এখন প্রফিটেবিলিটি চাইতে গিয়ে আমি কি করলাম, সব হচ্ছে বাকি দিয়ে বিক্রি করে দিলাম, অনেক বেশা বিক্রি হলো, কিন্তু ওইটা আবার কালেকশন হলো না, তাহলে কি প্রফিট হইলো আসলে? ভারসাম্য রক্ষা করতে হবে। এক্স্যাক্টলি, আমি দুইটার ভারসাম্য রক্ষা করতে হবে, ঠিক আছে? এই যে ব্যালেন্সিং, এই চারটার ভিতর আমার ব্যালেন্সিং করতে হবে। আমার ওয়ার্কিং ক্যাপিটালের কম্পোনেন্ট আছে এই চারটা: ক্যাশ, রিসিভেবলস, ইনভেন্টরি, পেয়েবলস। Liquidity is obviously of the crucial importance to the financial stability of a business. Mismanagement of a firm's liquidity position may result in it being unable to pay its debt, which in turn may result in corporate insolvency. A business's liquidity determines its ability to survive. আমি যদি ঠিকভাবে লিকুইডিটিটা ম্যানেজ করতে না পারি, দেখা যাবে আমি পেমেন্ট করতে পারতেছি না, তখন আমি দেউলিয়া হয়ে যাব। দেখেন, যারা দেউলিয়া হয় ইট ডাজন্ট মিন যে তার অ্যাসেট নাই। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা প্রবলেম হয় যে আমার অনেক অ্যাসেট আছে যেটা রেডিলি ক্যাশেবল না। আইদার আমার অনেক প্রপার্টি আছে কিন্তু এই প্রপার্টি গুলো এমন জায়গায় কেউ এখন কিনতেছে না, আমি বেচতে পারতেছি না, অর আমার কাছে অনেকেই দায় দেনা আছে, সে পেমেন্ট করতেছে না, যার কারণে আমি কিন্তু আমার দায় দেনাটা শোধ করতে পারতেছি না। তাহলে এই যে যখন আমি এই পেমেন্টটা করতে পারবো না, তখন কিন্তু আমি ইনসলভেন্ট হয়ে যাবো। তখন আমার ওই যে ক্রেডিটরস কি বলবে যে না, ও আমার টাকা দিতে পারতেছে না, তাকে ইনসলভেন্ট ঘোষণা করা হোক। সো ওই একটা প্রবলেম হয়ে যাবে। এবং দেখেন রাইটলি যেটা বলছেন একটু আগে একজন, দ্য বিজনেস মাস্ট balance profitability and liquidity as decisions about cash levels are crucial since profit do not always reflect cash flows. That is, একটু আগে যেটা বললেন যে ঠিক আছে আমি প্রফিটেবিলিটি যদি চাই, হোয়াট উইল আই ডু? আমি কি করবো যে ভাই ঠিক আছে আমি অনেক বেশি বিক্রি করব, তাহলে অনেক বেশি বিক্রি করতে গেলে অনেকগুলি অ্যাকশন নিতে হতে পারে আমাকে। নাম্বার, আমি দাম কমায় দিব। ঠিক আছে, 100 টাকা করে বেচতাম, 10 টাকা লাভ হইতো, তাহলে আমি এখন থেকে 92 টাকা করে বেচবো। আমার অনেক বিক্রি হবে 2 টাকা করে, কিন্তু আমার লাভ বাড়বে। বাট এতে করে দেখা যাবে কি আমি অনেক ব্যাড লোককে অ্যাড করে ফেলবো, বাকিতে দেওয়া শুরু করবো। আচ্ছা, এইখানে যেটা হচ্ছে অ্যাবসলিউট প্রফিট কিন্তু কমে যাচ্ছে। কিন্তু যদি এমন হয় যে না ঠিক আছে আমি দাম কমাবো না, 100-100ই রাখবো, কিন্তু বাকিতে দিচ্ছি, তখন দেখা যাবে আমার অনেক ব্যাড ডেট হয়ে যাচ্ছে। সো এই জায়গার ভিতরে আমাদের একটা ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? জি স্যার। লিকুইডিটি পজিশন যে আমরা অ্যাসেস করবো, এটাকে আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে রেশিও দিয়ে, একটা হচ্ছে ক্যাশ অপারেটিং সাইকেল দিয়ে। আমার রেশিওর ভিতরে ইনভেন্টরি টার্নওভার পিরিয়ড, রেট অফ ইনভেন্টরি টার্নওভার, দুইটার আসলে রেজাল্ট একই, খালি এক্সপ্রেশনটা আলাদা। ইনভেন্টরি টার্নওভার পিরিয়ড তার মানে আমার কত দিনে ইনভেন্টরি টার্নওভার হয়। ধরেন আমার 4 বার ইনভেন্টরি, বছরে 4 বার ইনভেন্টরি টার্নওভার হয়, তার মানে আমি 4 বার প্রোডাক্টটা তৈরি করি, বিক্রি করি, আবার প্রোডাক্ট তৈরি করি, আবার বিক্রি করি, এরকম 4 বার হয়। তাহলে হচ্ছে হাউ মেনি টাইমস টার্নওভার? 4 টাইমস। সিম্পল, এটাকে যদি আমি এখন বলি যে না কত দিনে হয়, তাহলে ধরেন আমি 360 দিন ধরলে প্রতি 90 দিনে হয়। সো এইটাও আমার লিকুইডিটি, আমার যত বেশি হবে তত হচ্ছে আমি লিকুইড। আচ্ছা, রিসিভেবল কালেকশন পিরিয়ড, যে আমি একটা বিক্রির পরে রিসিভেবল, বাকিতে বিক্রির পরে রিসিভেবল কতদিনে কালেকশন করি, সেটা আমার বের করতে হয়। তাহলে এখন কালেকশন পিরিয়ড যত লম্বা হবে, তার মানে আমার দেরিতে হচ্ছে আমি কালেকশন করি, এবং সেক্ষেত্রে আমার লিকুইডিটিটা কম হয়। কিন্তু কালেকশন পিরিয়ড যদি ছোট হয়, তার মানে আমি তাড়াতাড়ি করে কালেকশন করি, আমার লিকুইডিটি পিরিয়ডটা বেড়ে যায়, কারণ আমার লিকুইডিটি পজিশনটা ভালো হয়, কারণ আমি টাকাটা আগে আদায় করতেছি। সেম ভাবে পেয়েবল, ভাইস ভার্সা যেটা। তাহলে আমি রেশিওর মাধ্যমেও কিন্তু একটা বের করতে পারি, ঠিক আছে? আর
আরেকটা যেটা হচ্ছে যে আমার পেয়েবলসটা আমি কত দিনে আমি টাকা আদায় করি আর কত দিনে টাকা আমি পেমেন্ট করি, এই দুটো যোগ বিয়োগ করে কিন্তু আমার একটা লিকুইডিটি পজিশন বের করা যায়, যেটা আমি বলছি অ্যাসেসিং লিকুইডিটি পজিশন বাই রেশিওস। ওকে, এখানে দেখেন যে আমার এইটা সম্ভবত আপনাদের বইতে আছে যে ডিভিশন এস is a retail operation. Its year-end working capital consists of inventory valued at cost, trade receivables of 90,000 pounds, cash and trade payables. তাহলে তার কি কি আছে? ইনভেন্টরি আছে যেটাকে অ্যাট কস্টে দেখায়। এই যে আমার রিটেল অপারেশন, আমার ওয়ার্কিং ক্যাপিটাল আছে, ইনভেন্টরি যেটা আমি কস্টে দেখাই, ট্রেড রিসিভেবল 90,000 আছে, ক্যাশ আছে আর ট্রেড পেয়েবল আছে। এই চারটা জিনিস, মানে আমরা যে চারটা জিনিস পড়তেছিলাম সেই চারটা জিনিসই তার আছে। ওকে, ইটস ফাইন্যান্সিয়াল পারফরমেন্স রেশিওস আর অ্যাজ ফলোস। মানে আমার যে পারফরমেন্স রেশিও যেটা আছে সেটা বলা আছে যে আমার গ্রস প্রফিট মার্জিন হচ্ছে 25%, মানে আমি যা বিক্রি করি বিক্রির উপরে 25% হচ্ছে আমার গ্রস প্রফিট মার্জিন। কারেন্ট রেশিও হচ্ছে 2.3:1, দ্যাট মিনস আমার ইনভেন্টরি, ট্রেড রিসিভেবল এবং ক্যাশ 2.3 আর পেয়েবল থাকে হচ্ছে আমার 1। রিসিভেবল কালেকশন পিরিয়ড হচ্ছে 30 ডেজ, তার মানে আমি প্রত্যেক 30 দিনে আমি রিসিভেবলটা কালেক্ট করতে পারি। পেয়েবল পেমেন্ট পিরিয়ড 40 ডেজ, আমি 40 দিনের ভিতরে পেমেন্ট করে দিই। আর ইনভেন্টরি টার্নওভার হয় বছরে 18 বার, ঠিক আছে? আচ্ছা, the opening inventory, receivables and payable balance are the same as closing. That means সে বুঝাতে চাচ্ছে যে আমার ওপেনিং এ যেই ব্যালেন্সটা ছিল ক্লোজিং ও সেম ব্যালেন্স, তার মানে আমার ওপেনিং এর কারণে আমার এই বছরের মুভমেন্টে বা এই বছরের রেজাল্টে কোনো চেঞ্জ আসে নাই। আচ্ছা, রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্ট যে ক্যালকুলেট দ্য ডিভিশনস ইয়ার ইন ক্যাশ ব্যালেন্স। আমার ডিভিশনের ইয়ার ইন ক্যাশ ব্যালেন্স কত আছে এইটা ক্যালকুলেট করতে বলছে। পারা যাবে? পারবেন কেউ? ক্যান এনিবডি এক্সপ্লেইন? এনিওয়ান? বাই নাও কিন্তু এটা আপনাদের জানার কথা, আপনাদের বিবিএস সোর্স বা যেভাবেই হোক। বলতে পারবেন কেউ? আচ্ছা দেখেন আমাদের কাছে কি কি আছে। রেশিও দিয়ে বের করতে গেলে আমার এই যে চারটা সূত্র আছে, 6টা, এই সূত্রের ভিতরে ফেলতে হবে। আচ্ছা, আমাদের সবচেয়ে বেশি কোন সূত্রের সাথে ম্যাচ করে? রিসিভেবল কালেকশন পিরিয়ড। রিসিভেবল কালেকশন পিরিয়ড। আমার রিসিভেবল কালেকশন পিরিয়ড কত? 30 দিন। তাহলে আমি যদি এখানে ফেলি যে আমার রিসিভেবল কালেকশন পিরিয়ড 30, দ্যাট মিনস এইটার রেজাল্ট ইকুয়াল টু 30, রাইট? Right. নাই আমার, সরি, রিসিভেবল কালেকশন পিরিয়ড হচ্ছে 18। তাহলে এটা হচ্ছে রিসিভেবল বাই রেভিনিউ ইন্টু 365। তা আমার রিসিভেবল কত আছে? 90, এই যে, তাই না? 90,000
স্টাইলাস করে চার্জ নাই, এটা একটা সমস্যা হয়ে গেছে আজকে। তাও দেখি ট্রাই করে। আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখেন আমার একটা মিনিট, আমি একটু চেঞ্জ করি। আচ্ছা, দেখেন আমার কি ছিল যে রিসিভেবল কালেকশন পিরিয়ড হচ্ছে আমার 18, রাইট? 30. সরি, 30 ইকুয়াল টু আমার কি আসতেছে রিসিভেবল, যেটা হচ্ছে আমার 90,000 ডিভাইডেড বাই আমার রেভিনিউ ইনটু 365। এটা করলে আমার কি বের হয়ে যাবে? রেভিনিউ বের হয়ে যাবে না? জি স্যার। কত বের হয় একটু দেখেন তো। 10,95,000। ভুল শুধু, যাই হোক আমরা জাস্ট করি 10,95,000 আমার রেভিনিউ বের হইলো। এখন এই রেভিনিউ বের হইলে আমি এখন আমার কস্টটা পেয়ে যাব না, যেহেতু গ্রস প্রফিট 25%, তাহলে আমার কস্ট হচ্ছে 75%। তাহলে এইটার 75% আমার কস্ট, সেটা কত হয়? 8,21,250। 8,21,250। এখন এইটার সাথে আমার আবার এই যে পেয়েবল কালেকশন পিরিয়ডের একটা লিঙ্ক আছে না? সরি, পেয়েবল পেমেন্ট পিরিয়ডের একটা লিঙ্ক আছে না? স্যার ইনভেন্টরি লিঙ্ক। ইনভেন্টরি টার্নওভার, রাইট রাইট, সরি। তাহলে এই যে লিঙ্কগুলি বের করে আমরা আমাদের চারটা জিনিস যখন পেয়ে যাব, এই যে চারটা জিনিস, একটা তো অলরেডি পেয়ে গেছি ধরেন, না একটা পাইনি, এখন আমরা রিসিভেবল আগে থেকেই আছে, আমি ইনভেন্টরি টার্নওভার যখন বসাবো আমরা ইনভেন্টরির পরিমাণটা পেয়ে যাব। ঠিক আছে, পেয়ে গেলে আমরা কিন্তু এই সূত্রে, এই চারটা সূত্রে বসায় বসায় আমরা আমাদের ট্রেড রিসিভেবল, ইনভেন্টরি এবং আমার ক্যাশ রিসিভেবল পেয়ে গেলে বাকি টাকাটাই হয়ে যাবে হচ্ছে আমার, এই যে যখন আমি রেশিওতে বসাবো তখন আমার ক্যাশটা কিন্তু চলে আসবে, আসবে না? বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। দাঁড়ান আমি আপনাদেরকে এই জিনিসটা
এখান থেকে ডাইরেক্ট চলে যায়, তাহলে আপনাদের আমাদের সমস্যা হবে না। রিসিভেবল কালেকশন পিরিয়ড দিয়ে আমরা এখন 10,95,000 অলরেডি বের করছি ওই সূত্র বসে, রাইট? বই দেখালে যেটা সমস্যা হয়, ওই স্টাইলাস পেনটা আবার ইউজ করা যায় না। আচ্ছা, এরপরে আমার এখান থেকে কত চলে আসলো, এই 10,95,000 থেকে 75 আবার যেহেতু 25% গ্রস প্রফিট, তাহলে 75% হচ্ছে আমার পারচেজ বা কস্ট অফ সেল। আচ্ছা, হ্যাঁ, ইনভেন্টরির সাথে কি হইতেছে, আমার ইনভেন্টরি টার্ন ওভার কত ছিল, 18 ডেজ, তাই না? ইনভেন্টরি টার্ন ওভার 18 ডেজ। এখন ইনভেন্টরি টার্ন ওভারের সূত্র হচ্ছে আমার কত, ইনভেন্টরি ডিভাইডেড বাই কস্ট অফ সেলস। তাহলে আমার কস্ট অফ সেলস আসতেছে 8,21,000। সেই সূত্র ফেলে আমার চলে আসতেছে ইনভেন্টরি 45,000। সেম ভাবে আমার পেয়েবল চলে আসবে পারচেজ থেকে এভারেজ কালেকশন পিরিয়ড দিয়ে। তাহলে আমার পেয়েবল চলে আসলো, ইনভেন্টরি চলে আসলো, এবং আমার ওদিকে আমার রেশিওটাও আমার আছে 2.3, এবং রিসিভেবল আগে থেকেই দেওয়া আছে। তাহলে আমি ক্যাশ ব্যালেন্সটা পেয়ে যাবো আমরা যোগ বিয়োগ করে। প্রসেসটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এটা গেল। এবার ক্যাশ অপারেটিং সাইকেলটা আমরা দেখি। A cash operating cycle বা conversion cycle is the length of time between a firm's purchase of inventory and receipt of cash from accounts receivable. এটা already discuss করেছি. It is the time required for a business to turn purchase into cash receipt. মানে আমি যে পাচ্ছি, আমরা যখন বলছিলাম, আমরা বলার সময় বলছি যে আমরা যে খরচ করি সেই খরচের টাকাটা আমার হাতে চলে আসার যে সময়টা, সেম ভাবে ও পেমেন্ট অফ পারচেজটা তার বিক্রির থেকে যে রিসিপ্টটা হয় সেটার কনভার্সনটাকে বলতেছে, সেম কথা। আচ্ছা, ক্যাশ কনভার্সন সাইকেল রিপ্রেজেন্ট দ্য নাম্বার অফ ডেজ এ ফার্মস ক্যাশ রিমেইনস টাইড আপ উইদিন দ্য অপারেশনস অফ দ্য বিজনেস। সিম্পল, আমরা বলতেছি পেমেন্ট করে আদায়ের সময়টা, আর টাইড আপ মানে এই অংশটা সে অন্য জায়গায় বদ্ধ থাকে বা অন্যের হাতে থাকে। সো এটা সিমিলার কথা। এই ক্যাশ ফ্লো অ্যানালাইসিস ইউজিং cash conversion cycle also reveals in an overall manner how efficiently the company is managing its working capital. That means মানে এমন এই যে এখানে ইফিশিয়েন্ট বলতে আমি আগে আদায় করে ফেললাম, দিস ইজ নট দ্য ইফিসিয়েন্সি। আমি যখন আগে আদায় করতেছি তখন কিন্তু আমার খরচ হয়ে যাচ্ছে, সরি, আমার প্রফিটেবিলিটি ইম্প্যাক্ট করতেছে। আবার যখন পরে আদায় করতেছি তখন কিন্তু আমার লিকুইডিটি ইম্প্যাক্ট করতেছে, আমি পেমেন্ট করতে পারবো না। ঠিক আছে, দেন যেটা আসতেছে ক্যাশ অপারেটিং সাইকেল আমার কি থাকে, যেটা আমরা তখন বললাম যে আমার এই যে পেয়েবল থেকে আমি পেমেন্ট করতেছি, র মেটেরিয়ালস কিনতেছি, ওয়ার্ক ইন প্রোগ্রেসে ব্যয় করতেছি, বেতন দিচ্ছি, অফিস রেটে আরো যে খরচ লাগে করতেছি, ফিনিশ গুড বানাইলাম, সেটা বিক্রি করলাম, রিসিভেবল জেনারেট হলো, রিসিভেবল থেকে টাকাটা আসলো। তাহলে এই যে টাকাটা চলে গেল পেয়েবলের কাছে, আবার টাকাটা আসলো, এই পুরো সময়টা হচ্ছে আমার ক্যাশ অপারেটিং সাইকেল। তাহলে এখানে যে এটা আছে, আমরা একটু আগে যে রেশিও দেখছি, এগুলো কিন্তু আলটিমেটলি সেই রেশিও গুলি। ঠিক আছে, আমার এই লেন্থের ভিতরে আমরা লেন্থ ক্যালকুলেশনের সময় আমার প্রত্যেকটা কাজই আমার লেন্থকে বাড়ায়া দিবে এক্সেপ্ট পেয়েবল। ঠিক আছে, পেয়েবলের সময়টা যত বাড়বে আমার লেন্থ তত কমবে, কারণ ওটা নেগেটিভ। আর পেয়েবলের সময়টা যত কমবে তত আমার লেন্থ বাড়বে, কারণ ওটা নেগেটিভ। পজিটিভের সাথে গিয়ে লেন্থ বাড়বে। আচ্ছা, র মেটেরিয়াল হোল্ডিং পিরিয়ড, দ্যাট মিনস আমার যে র মেটেরিয়াল আমি কিনি এটা আমি কতদিন ধরে হোল্ড করি। ঠিক আছে, কি আসতেছে, এভারেজ ইনভেন্টরি অফ র মেটেরিয়াল আর অ্যানুয়াল ইউজেস।
আচ্ছা, এই যে এভারেজ ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, এভারেজ কেন বলতেছে, এটা দিয়ে কেউ কি বুঝতেছেন? এনিবডি? হোয়াট ডাজ এভারেজ ইনভেন্টরি মিন, কেউ বলতে পারবেন? অন অ্যান অ্যাভারেজ আমাদের যেই লেভেলে ইনভেন্টরি থাকে, এটা কিভাবে বের করবো? বিগিনিং ইনভেন্টরি প্লাস এন্ডিং ইনভেন্টরি বাই 2। যদি বিগিনিং বা এন্ডিং যে কোনো একটা না থাকে, তাহলে যেটা আছে ওটাই হবে স্যার। নর্মালি ক্লোজিংটা, তাই না? জি স্যার। তাহলে আমার এভারেজ যে র মেটেরিয়াল থাকে আমি অ্যানুয়ালি যত ইউজ করি সেইটাই হচ্ছে আমার কনভার্সনের এভারেজ টাইম। এখন ইট ডাজন্ট মিন যে সবসময় প্রত্যেকটা কনভার্সনই আমার সেম পিরিয়ড দিয়ে বের হবে। ধরেন আমার ওখানে 30 বসে, হয়তো কোনটা 29 ছিল, কোনটায় 32 ছিল, ওইভাবে এভারেজ করে 30 আসছে। এভারেজ পেয়েবল পিরিয়ড, এভারেজ স্টেট পেয়েবল ডিভাইড বাই অ্যানুয়াল পারচেজ। আচ্ছা, আমি যদি নগদে কিনি তাহলে কি হবে? আমি যদি বাকিতে নগদে কিনি তাহলে কি হবে? আমার নগদে কিনলে কিন্তু এই এভারেজ পেয়েবল পেমেন্ট পিরিয়ড থাকবেই না, কারণ আমার এভারেজ ট্রেড পেয়েবল, আমি অলওয়েজ কিনি নগদে, তাতে আমার ট্রেড পেয়েবলই থাকবে না, তাই না? তাহলে কি আর আমার এটার জন্য কোনো রিডাকশন হবে ক্যাশ কনভার্সন সাইকেলে? না। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন তো নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি। তো আপনাদেরকে এই কথাটা বলার কারণ হচ্ছে যে কোনো কোনো ম্যাথে আপনার নর্মালি যদি সেলস বলে দেয়, মানে এভারেজ পেয়েবল পিরিয়ড বা পারচেজ বলে দেয়, আমরা নর্মালি ধরে নেই যে এই পারচেজটা আছে সেটা হচ্ছে বাকিতে কিনা। কিন্তু যদি এমন হয় যে আপনাকে বললো হ্যাঁ টোটাল তার পারচেজ হচ্ছে 1 কোটি টাকা, তার ভিতরে 20% ক্যাশ, ইন দ্যাট কেস কিন্তু এই যে এভারেজ ট্রেড পেয়েবল যেটা, সেটা কিন্তু আমার 1 কোটি টাকা হবে না, 20% ক্যাশ বাদ দিয়ে হবে। এই জন্য আমার এটা বলা, ঠিক আছে? যখন আপনাদের কোনো এমসিকিউ আসবে তখন যদি ক্যাশের কোনো আইটেম বলা থাকে, সেই ক্যাশের আইটেমটা আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে? আর এভারেজ জি স্যার। প্রোডাকশন পিরিয়ড, এভারেজ ইনভেন্টরি ইন ওয়ার্ক ইন প্রোগ্রেস, অ্যানুয়াল কস্ট অফ সেলস। ওকে, এখানে অ্যানুয়াল ইউজেস, এই ইউজেস মানে আমি যা ইউজ করি পুরোটাই আমার কস্ট অফ সেলস, মানে আমার বিক্রির যোগ্য নাও হইতে পারে, এই জন্য অ্যানুয়াল ইউজেস আর কস্ট অফ সেলস এখানে আলাদা। কিন্তু যদি আপনার আলাদা করে অ্যানুয়াল ইউজেস এবং অ্যানুয়াল কস্ট অফ সেলস দেওয়া না থাকে, তাহলে আমরা এটাকে ইনডিফারেন্টলি ইউজেস এবং অ্যানুয়াল কস্ট দুইটাই সেম ফিগার ধরব, ঠিক আছে? আর এভারেজ ইনভেন্টরি অফ র মেটেরিয়াল এবং এভারেজ ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, এই দুটোর পার্থক্যটা হচ্ছে, ধরেন আমি র মেটেরিয়াল আছে, আমি কিনছি ধরেন 1000 ইউনিট আমার প্রোডাকশনের জন্য, কিন্তু আমি ওইটা এখনো ইস্যু করি নাই ফর প্রোডাকশন। দ্যাট মিনস ধরেন আমি 80% ইস্যু করছি, দ্যাট মিনস 20% লেফট। তাহলে আমার র মেটেরিয়াল হোল্ডিং পিরিয়ডের ক্ষেত্রে অ্যানুয়াল ইউজেস আমার কিন্তু বেশি হবে। আর
এভারেজ ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা সেটা কিন্তু আমার একটু কম হবে, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে এখানে? এটার উপর কোনো কোশ্চেন আছে কারো? না স্যার। এরপরে আছে এভারেজ ইনভেন্টরি হোল্ডিং পিরিয়ড। এটা হচ্ছে যে আমরা নর্মালি কোন ইনভেন্টরিটা হোল্ড করি যেটা আমার ফিনিশড হয়ে যায়। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার আমি তো ওয়ার্ক ইন প্রোগ্রেস হোল্ড করি। আসলে ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা হোল্ড করি ওটা আসলে ঠিক হোল্ড করি না, আমার প্রোডাকশন হওয়া বাকি। আমার যেহেতু রিপোর্টিং পিরিয়ড শেষ হয়ে গেছে সেই মুহূর্তে আমার ওগুলি প্রোডাকশন তৈরি হওয়া বাকি ছিল, দ্যাটস ওয়াই আই এম হোল্ডিং ইট। বাট ওইটা যদি আমার প্রোডাকশন পিরিয়ড বা আমার রিপোর্টিং পিরিয়ড না চলে আসতো তাহলে কিন্তু আমি হোল্ড করতাম না, আমি বিক্রি করতাম। তাহলে বিক্রি করতাম কোনটা, যেটা আমার ফিনিশ প্রোডাক্ট। তাহলে ফিনিশ প্রোডাক্ট যদি হয় এখানে হচ্ছে আপনার এভারেজ হোল্ডিং পিরিয়ডের এই ব্যাপারটা আসে। এভারেজ ইনভেন্টরি অফ ফিনিশ গুডস সেইটা ডিভাইড বাই অ্যানুয়াল কস্ট অফ সেলস, ঠিক আছে? আর রিসিভেবলটা যেটা আমি বিক্রি করি সেইটা এভারেজ রিসিভেবল আমরা ওপেনিং ক্লোজিং এর এভারেজ করে, যেটা অ্যানুয়াল সেলস রেভিনিউ। কারণ এই সেলসটার উপরেই আমার রিসিভেবল আসে, যে অংশ সেলস করি না বা প্রোডাকশন যেটা সেটার উপর রিসিভেবল আসবে না। পার্সেজের মতো এখানেও একটা বিষয় আছে, যদি আপনার ক্যাশ সেলস থাকে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। where average cannot be calculated or are not available, then period in balance should be used. Clear এটা? জি স্যার। Investment in working capital. আচ্ছা, এই গ্রাফটা দিয়ে কি বোঝাচ্ছে কেউ কি ব্যাখ্যা দিতে পারবেন? মানে আমার যে খরচগুলি আছে আস্তে আস্তে বাড়তেছে, সময়ের সাথে সাথে বাড়তেছে, ইনভেস্টমেন্ট বাড়তেছে, কি জিনিসটা বোঝাচ্ছে? এনিওয়ান? স্যার এখানে কি ক্যাশ অপারেটিং সাইকেলটা বোঝাচ্ছে? নো, ক্যাশ অপারেটিং অ্যাপ্রোচটা মানে সাইকেল এটার সাথে ইনভলভ। এখানে হচ্ছে আমার ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, যে আমি র মেটেরিয়াল ইনভেস্ট করতে হচ্ছে, র মেটেরিয়াল সহ আরো কিছু খরচ অ্যাড করার পরে আসে হচ্ছে আমার ওয়ার্ক ইন প্রোগ্রেস। দ্যাটস ওই পর্যায়ে ইনভেস্টমেন্টটা আরেকটু বেড়ে গেছে। ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে এই না যে এই দুইটা মিলে যোগ করব। আমার এখানে যদি 10 হয়, ধরেন এখানে আমার 15, কিন্তু এই 15-এ এই 10টা আছে। আবার ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে কি, আমার কিছুটা কাজ স্টিল বাকি আছে, তো যেহেতু বাকি আছে তাহলে ওই বাকি কাজ শেষ করার পরেই আমার এটা ফিনিশড হচ্ছে, তারপরে গিয়ে হচ্ছে আমার এখানে ইনভেস্টমেন্ট বাড়তেছে। এবং রিসিভেবল আমার প্রফিট অ্যাড হচ্ছে। দ্যাটস ওয়াই এই যে প্রফিট অ্যাড হচ্ছে, অ্যাড করে আমার রিসিভেবল আমার জেনারেট হচ্ছে। তো এই টাকা তো আমাকে সে দেয় নাই আনটিল আমি রিসিভেবল জেনারেট যখন হইছে, তারপরে না আমাকে হচ্ছে যে কাস্টমার টাকা দিবে, তাই না? তাইলে এই যে এই সময়টায় আমি কি করি, আমি নিজে থেকে ইনভেস্ট করি। এই জন্য বলছি ইনভেস্টমেন্ট ইন ওয়ার্কিং ক্যাপিটাল। আমার যত দিন যায় তত আমার ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়াইতে হয়, কারণ ভ্যালু এডিশন হয়, আমার কস্ট অ্যাড হয়, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি ইনভেস্টমেন্টের পরিমাণ আপনি যত সময় বেশি দিবেন, লাইক আপনি দেখেন নিচে যে এক্সাম্পলটা আছে যে বিজনেস এ, সে ইনভেন্টরি ডেজ 15, রিসিভেবল ডেজ 60। তার মানে হচ্ছে যে ইনভেন্টরি কনভার্ট হইতে 50 দিন লাগে,
আবার রিসিভেবলের টাকা আসতে লাগে 60 দিন, তাহলে মোট তার 111 দিন লাগে। আর বি কি করতেছে, ইনভেন্টরিতেই লাগে 90 দিন, কিন্তু বি দিনে আবার কালেকশন করে ফেলতেছে। তাহলে যদিও ওর 90 দিন লাগে, কিন্তু ওদিক দিয়ে আবার সে টাইম শর্ট করছে। ইন দ্যাট কেস বি যদি 90 কে 60 বানাইতে পারে আর 20 কে 20ই রাখতে পারে, তাহলে কিন্তু আমার 80 দিন, তার মানে 110 থেকে 80 কমে গেল। ঠিক আছে? So in practice, the level of investment in B is lower as less capital is tied up in inventory. ঠিক আছে? জি স্যার। ভেরিয়েশন বিটুইন বিজনেস, এটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটালের ভেরিয়েশন। এক এক বিজনেসে এক এক ধরনের ওয়ার্কিং ক্যাপিটাল লাগে। এটা আপনাদের বইতে একটা বিশাল এক্সাম্পল দেওয়া আছে, আমি ওটাকে জাস্ট শর্টকাট করে নিয়ে আসছি। এখানে বিশাল বিজনেস বলতে, ভেরিয়েশন অফ বিজনেস বলতে আমরা 3টা ইন্ডাস্ট্রি এখানে নিয়ে আসছি। আপনারা যদি দেখেন, একটা হচ্ছে সুপার মার্কেট চেইন। ধরেন আমি ধরে নিলাম এক্সাম্পলের জন্য আমাদের সবচেয়ে বড় সুপার মার্কেট চেইন কিছু আছে, যে বড় বড় সুপার মার্কেট আছে বাংলাদেশে কিছু। বাংলাদেশে তো মনে হয় এরকম কিছু নাই, বাট ধরেন কাছাকাছি মিলানোর জন্য আমি ধরে নিলাম স্বপ্ন। কেন এটা সুপার মার্কেট? স্বপ্নতে গেলে আমি অনেক কিছু কিনতে পাই এবং এটা একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম কিন্তু আবার বিক্রি করবে না। আমরা কি, আমার কথা শুনতে পাচ্ছেন? আমার নেট ডিস্টার্ব করতেছে। ক্যান ইউ হিয়ার মি? স্যার মাঝখানে শোনা যায়নি, মাঝখানে শোনা যায়নি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার তাই মনে একটু সময় হচ্ছে, শোনা যায়নি। কারণ আমার নেট ডিস্টার্ব করতেছে। একটা মিনিট। আচ্ছা, এখন আবার আমার নেট আছে, এখন কি ওকে আছে আপনারা? জি জি স্যার, ওকে স্যার। আছে। তো এইখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম, ধরেন আমি ধরে নিলাম আপনাদের পরিচিত ভিতরে সে অ্যাসেট ডেভেলপমেন্ট কোম্পানি, ওরা একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম, ওরা নিজেরাও বিল্ডিং বানায় বিক্রি করে, অন্য বিল্ডিংও বানায় দেয়। আচ্ছা না, অ্যাসেট না ধরি, শান্তা ধরি, শান্তা প্রপার্টি। শান্তা প্রপার্টি দেখেন খুব পপুলার। দেখেন আপনার যদি তেজগাঁতে দেখেন বড় বড় যে বিল্ডিং গুলো, এখানে কিছু বিল্ডিং আছে ওরা নিজেরাই এটা তৈরি করে বিক্রি করছে, ভাড়া দিচ্ছে। আবার কিছু বিল্ডিং আছে কাস্টমার হয়ে করে দিচ্ছে। এটা এক ধরনের কোম্পানি। আরেকটা কোম্পানি আমি ধরলাম ম্যানুফ্যাকচারার অফ স্কুল ইউনিফর্ম, মানে স্কুলের ইউনিফর্ম বানায়। এই যে 3টা কোম্পানি, এই 3টা কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটালের ভেরিয়েশনটা কি আসে? ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরি। সুপার মার্কেট যে মানে স্বপ্নর ইনভেন্টরিতে ইনভেস্টমেন্টটা খুবই হাই থাকে, কারণ এই সমস্ত প্রতিষ্ঠানে আপনি যা যাচ্ছেন সব রেডিমেড পাচ্ছেন, মানে রেডি টু বাই। তাকে প্রচুর পরিমাণে ইনভেন্টরি অ্যারেঞ্জ করে রাখতে হয় এবং সেটা হচ্ছে তার বিক্রি করতে হয়। ঠিক আছে? তার এখানে কিন্তু তার প্রচুর পরিমাণে টাকা লাগে এগুলি কেনার জন্য। আচ্ছা, এখন সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্মে কি হচ্ছে, তার কিন্তু তার ইনভেন্টরি কি, বিল্ডিং, ফ্ল্যাট, এই টাইপের জিনিস, তাই না? তো এইটা থেকে আপনার প্রচুর পরিমাণে ইনভেস্ট করা লাগে বলেন তো, এই যে ইনভেন্টরিতে আমার বিল্ডিং, ফ্ল্যাট, এদের হ্যাঁ স্যার। কেন লাগে না একটু বুঝাই বলতে পারবেন? স্যার স্বপ্নর যে বিজনেসটা, এখানে স্যার এরা পণ্যটাই বিক্রি করে, মূলত এদের বিজনেসটাই হচ্ছে স্যার এই বিক্রি করাটা। আর সিভিল ইঞ্জিনিয়ারিং স্যার এটা তো মূলত সেবাটা স্যার প্রদান করে, এখানে তো স্যার ইনভেন্টরিটা তো বেশি আপনার প্রয়োজন হয় না। নট অনলি সেবা, এখানে একটা ব্যাপার আছে। দেখেন এটা কি হয়, মনে করেন আপনি একটা অ্যাপার্টমেন্টে আপনার ফাদারের একটা জায়গা আছে, সেই জায়গায় একটা অ্যাপার্টমেন্ট বানায় বিক্রি করবেন, আপনার ফাদারকে দিব অর্ধেক।
আর অন্যদের কাছে সে তার যে 50% আছে সেটা সে বিক্রি করবে। এখন দেখেন যার কাছে বিক্রি করছে সে কিন্তু তার পণ্য ডেলিভারি পাওয়ার আগেই কিছু কিছু করে তাকে পেমেন্ট করতে থাকবে। সে ধরেন সেই ইনস্টলমেন্ট বা সিজার পেমেন্ট করতে থাকবে, তার ধরেন জিনিসটা তৈরি হইতে থাকবে। তো যতক্ষণে ফাইনাল পেমেন্ট আসবে দেখা যাবে যখন রেডি হইতেছে 90% পেমেন্ট ডান। তার মানে সিভিল ইঞ্জিনিয়ার কোম্পানিকে নিজের থেকে টাকা ইনভেস্ট করতে হয় না, যিনি ক্রেতা বা যিনি নিবেন বা যার কাছে উনি বিক্রি করবেন উনি অলরেডি কিন্তু টাকা দিয়ে দিচ্ছেন। এই জন্য তার ইনভেন্টরিতে ইনভেস্টমেন্ট লাগে না ওর মতো, যেটা স্বপ্ন করতে হয়। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার, বুঝতে পারছি স্যার। স্কুল ম্যানুফ্যাকচারের কাজ কি? ওর হচ্ছে হাই এট দ্য বিগিনিং এন্ড লো এট দ্য ক্লোজিং। কি? ক্লোজিং অফ দ্য ইয়ার, বিগিনিং অফ দ্য ইয়ার। মানে বছরের শুরুতে দেখবেন যে আপনার সবাই নতুন স্কুলে ভর্তি হয়, নতুন নতুন ড্রেস বানাইতে হয়, অথবা ধরেন পুরান স্কুলই আছে কিন্তু নতুন বছর নতুন ড্রেস বানাইতে হয়। আপনি যদি বাটা দোকানে যান আপনি দেখবেন ডিসেম্বর মাসে তার তার দোকানে প্রচুর পরিমাণে স্কুলের কেস শু এগুলি থাকে। জানুয়ারি ফেব্রুয়ারি থেকে থাকে, কিন্তু মার্চ এপ্রিল মের দিকে যদি যান তখন দেখবেন সেটা ড্রাস্টিক্যালি কমে যায়, বছরের মাঝখানে থাকে না বললেই চলে। তো সেম ভাবে দেখা যাচ্ছে ওর বিগিনিং এ ইনভেন্টরি প্রচুর রাখতে হয়, বিভিন্ন জায়গায় ডেলিভারি করতে হয়, তখন তাকে রাখতে হয়, এই জন্য হচ্ছে সে বেশি থাকে, ইনভেস্টমেন্ট বেশি থাকে। কিন্তু শেষের দিকে এটা কম থাকে। কিন্তু এটা আবার এমন না যিনি বানাবেন উনি হচ্ছে নিজেই ইনভেস্ট করবেন। বাট আমি যদি টেলরের কাছে বানাই, ওরে আমি কাপড় কিনে দিই, ওর ইনভেস্টমেন্ট লাগলো না, স্টিল সে স্কুলের ইউনিফর্ম বানায়। বাট ইন দ্যাট কেস দ্য কোম্পানি ইজ অ্যাকচুয়ালি প্রোভাইডিং ইজ দ্য টেইলরিং সার্ভিস, নট দ্যাট ইনভেন্টরি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা ক্লিয়ার আপনাদের কাছে? এই যে তিনটা কোম্পানির আমার ইনভেন্টরি ইনভেস্টমেন্টের যে ইস্যুটা আছে, এই তিনটা কোম্পানি আর ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ওকে, এরপরে আসেন ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল। রিসিভেবল ইনভেস্টমেন্ট, আমি তো ইনভেন্টরি কিনতে গিয়ে ইনভেন্টরিতে টাকা খাটাইছি এই জন্য বলতেছি আমার ইনভেস্টমেন্ট। বাট রিসিভেবল ক্ষেত্রে টাকা খাটানো কি? যে আমি বাকিতে বিক্রি করা, রাইট? যে আমি বাকিতে বিক্রি করি কতটুকু, যদি আমি বাকিতে অনেক বিক্রি করি দ্যাট মিনস ইনক্রিজিং ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল, যদি বাকিতে বিক্রি না করি দ্যাট মিনস ডিক্রিজিং। দেখেন সুপার মার্কেটের লো, আমি তো বলবো যে এটা লো না, নেগেটিভ। ইনভেস্টমেন্ট রিসিভেবল খালি লো না, নাই মানে শূন্য। সেটা কি রকম? আপনি কি কখনো দেখছেন যে স্বপ্ন থেকে কেউ বাকিতে কিনতে? না স্যার, এখানে তো বাকিতে বিক্রি হয় না। আমি দেখি নাই, আমি নিজেও দেখি নাই। তো আমার কাছে মনে হয়েছে তাহলে স্বপ্নের মধ্যে দোকানে বাকি কি হইতে পারে? হ্যাঁ হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমার একটা কোম্পানির সাথে আমার কর্পোরেট এগ্রিমেন্ট আছে, সারা মাসে সে বাজার যা করবে তার কোম্পানির জন্য সে এটা হচ্ছে ওই মাস শেষে দিয়ে যাবে, দ্যাটস ওয়াই তার কিছু রিসিভেবল থাকলেও থাকতে পারে। এই জন্য আমরা বলতেছি ইনভেস্টমেন্ট এর রিসিভেবল হচ্ছে সুপার মার্কেটের ক্ষেত্রে লো। আচ্ছা, আর নেগেটিভ কখন হয়? নেগেটিভ হচ্ছে সুপার মার্কেটের ক্যাশেরটা নেগেটিভ কখনো জানেন? যে দেখেন আমি বিক্রি করতেছি নগদে আর কিনতে পারে কিন্তু বাকিতে। মনে করেন আমি তো আরেক কোম্পানির জিনিস বিক্রি করছি, সেই ইউনিলিভার, তার সাথে আমার এগ্রিমেন্ট হচ্ছে যে মাসের এগ্রিমেন্ট, সে সারা মাস ধরে আমার পণ্য দিবে, আমি বেচা বিক্রি সাইরা মাসের শেষে গিয়ে তাকে পেমেন্ট করব। তাহলে এখন কি হলো যে আমি পাচ্ছি 0 ডেজে কিন্তু দিচ্ছি মনে করেন 10 ডেজে, তাহলে আমার ক্যাশ অপারেটিং সাইকেলটা নেগেটিভ হয়ে গেল না? জি স্যার। ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা, এটা কিন্তু ওই যে আমি ইনভেন্টরিতে রাখতেছি না সত্য, কিন্তু ওই যে লাস্টের টাকাটা বা আমার রিটেনশন পোর্শন সেটা কিন্তু অনেক দিন সময় লাগে। যে ঠিক আছে তোমার ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড, তুমি আমাকে বিল্ডিং বানিয়ে দিছো বাট তুমি আমাকে 2 বছরের ওয়ারেন্টি দিছো। নর্মালি আপনার ফ্ল্যাটের ক্ষেত্রে 1 বছর ওয়ারেন্টি দেয় যে ভাই আমি তোমাকে যখন হ্যান্ড ওভার করে দিব 1 বছরের ভিতরে কিছু হইলে কিন্তু আমি তোমাকে ঠিক করে দিব, তাইলে আমার যে রিমেনিং টাকা আছে তুমি ওই 1 বছর পরে পাবা। দেখেন এখানে কিন্তু লং ইনভেস্টমেন্টটা হাই, কারণ এই রিসিভেবলটা পাইতে একটু দেরি হয়। ইভেন ইভেন যে আমার যখন আমি আই ক্যান বিল্ড, বাট এই বিলটা কখন হয়? যখন আমাকে কেউ সার্টিফাই করে ইয়েস হি হ্যাজ ডান দা ওয়ার্ক, দ্য কোম্পানি ডান দা ওয়ার্ক, ইট ইজ কমপ্লিটেড এন্ড অ্যাকসেপ্টেড।
যখন এটা করে তখন গিয়ে সে টাকাটা পায়, এখানেও কিন্তু একটা সময় লেগে যায়। ঠিক আছে, দ্যাটস ওয়াই বলতেছে সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্মের ক্ষেত্রে হাই ইনভেস্টমেন্ট ইন রিসিভেবল। আচ্ছা, আর স্কুল ইউনিফর্মের ক্ষেত্রে সেম, যেহেতু শুরুতে ইনভেন্টরি হাই, তার ইনভেস্টমেন্ট এট দ্য বিগিনিং ও হাই, রিসিভেবল কি জন্য? কারণ ম্যানুফ্যাকচারার তার একটা একটা করে বিক্রি করে না, সে বাকিতে তার ডিলারদেরকে বা তার রিটেল সব সেখানে দেয়। তো ওদের কাছ থেকে তো টাকা তার পাইতে দেরি হয়, আবার ক্লোজিং এ তার লো, কারণ তখন সে বেচেও কম, এই জন্য তার রিসিভেবল ইনভেস্টমেন্ট ক্লোজিং এর দিকে লো। ক্রেডিট টার্ম, সুপার মার্কেট চেনে ক্রেডিট টার্মটা লং হয়, ওই যে 1 মাস পরে দিল বা 2 মাস বা 1 বছর, এভাবে করে একটা টাইম হয়। প্রোগ্রেস পেমেন্ট, এখানে হচ্ছে যে আমি যখন পেমেন্ট করি তখন আমি প্রোগ্রেস পেমেন্ট, মানে ঠিক আছে একটু একটু করে দিচ্ছি, যে কাজ একটু শেষ হচ্ছে একটু পেমেন্ট করতেছে, আর একটু শেষ হচ্ছে আর একটু পেমেন্ট করতেছি। আর ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে এটা, স্কুল ইউনিফর্মের ক্ষেত্রে এটা মিডিয়াম, বিকজ তার এভারেজ হয়ে যাচ্ছে, শুরুতে বেশি থাকলেও শেষের দিকে কম থাকে। সিজনাল ইম্প্যাক্ট, সুপার মার্কেটে নর্মালি কোনো সিজনাল ইম্প্যাক্ট নাই, খালি এরকম একটা ইম্প্যাক্ট থাকতে পারে যে আপনার এখন যেহেতু ফলের মাস, ফল একটু বেশি বিক্রি হবে, আবার বৃষ্টির দিন হলে ছাতা একটু বেশি বেশি বিক্রি হবে। আদারওয়াইজ যদি আমি ওভারঅল চিন্তা করি, ওর কোনো সিজনাল ইম্প্যাক্ট নাই, সুপার মার্কেটের জিনিস আমার সারা বছরই লাগে। ঠিক আছে, আমি বর্ষাকালে আমার বেশি ছাতা বিক্রি হয়, ডাজন্ট মিন যে আমার গরমকালে ছাতা নাই। সিভিল ইঞ্জিনিয়ার ফার্মে সিজনাল ইম্প্যাক্ট নাই, যখন যার যেটা লাগে সে সেটা বানায় না, এটা হোক বর্ষাকাল হোক গ্রীষ্মকাল। আর স্কুল ইউনিফর্মের ম্যানুফ্যাকচারার যে, তার সিজনাল ইম্প্যাক্ট আছে স্কুলের উপরে। সে ধরেন আপনি যদি গ্রামে যান তখন দেখবেন যে ওই যে জানুয়ারিতে চাপ বেশি, ডিসেম্বরে কম। কিন্তু আবার ঢাকা শহরে দেখেন ব্যালেন্স আছে, যে ইংলিশ মিডিয়াম গুলি নর্মালি জুলাই টু জুন হয়, আবার বাংলা মিডিয়াম জানুয়ারি টু ডিসেম্বর হয়। তাহলে এটার কিন্তু একটা সিজনের একটা ইম্প্যাক্ট কিন্তু বিজনেসের উপর আছে। তাহলে এই যে আমার ভেরিয়েশন বিটুইন বিজনেস অন অ্যাকাউন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল, এইটা কি আপনারা কিছুটা বুঝতে পারছেন যে what actually this variation is and how it is impacted to the total working capital management? Any question on it? এটার উপর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি স্যার। Limitations of working capital performance measure. The measures must be used with care because the balance sheet values at the particular point in time may not typical. Typical মানে জেনারেল না, এটাই ঠিক তার জিনিসটা প্রকাশ করে না। যেমন আমরা যখন পড়তেছিলাম আমরা বলছি কি যে এভারেজ মানে আমি শুরু থেকে নিব, মানে শুরু এবং শেষের একটা যোগ বিয়োগ করবো। দেখেন আপনি যখন নর্মাল এভারেজ করতেছেন তখন হচ্ছে কি যেখানে আমার হাই, এটা একদম সিস্টেমেটিক্যালি কমে এখানে লো হয়ে যাচ্ছে, এই জন্য আমার এখানে যদি 100 হয়, এখানে 0 হইলে এটা এভারেজ হচ্ছে 50। বাট ব্যাপারটা তো তা না, আপনার এটা কম বেশিও হইতে পারে, তাই না? আবার যদি আপনার এভারেজ না থাকে, যদি লাস্টেড থাকে, আমি ইয়ার ক্লোজিং এ ধরেন 100 ছিল, আমি ধরলাম, কিন্তু এই 100 রেগুলার না, আমার থাকে মনে করেন 1000, কিন্তু কোনো কারণে এই বছর আছে 100, হয়তো আমার বিক্রি হয়ে গেছে। আবার উল্টাটাও হইতে পারে, ইনভেন্টরি নরমালি আমার থাকে 7 থেকে 10 কোটি, কিন্তু এই বছর আছে 100 কোটি। আমার একটা ক্লায়েন্ট ছিল, ওর এরকম নরমালি 7 থেকে 10 কোটি র মেটেরিয়ালস ইনভেন্টরি থাকতো, কিন্তু এক বছর গিয়ে দেখি 112 কোটি। আমি তো অবাক, কি ব্যাপার, 112 কোটি ইনভেন্টরি, হাউ কম, এত কেন রাখবে? পরে দেখা গেল তারা একটা মাল্টিন্যাশনাল, তাদের গ্রুপ আগে থেকেই বুঝছে যে ওয়ার্ল্ডে একটা ঝামেলা আসতেছে, একটা ইম্প্যাক্ট হবে। তারা কি করলো, তাদেরও বিক্রি বাড়াইলো, তার ইনভেন্টরি গুলি সবগুলি তার সাবসিডিয়ারিতে পাঠিয়ে দিল, যাতে তার ইনভেন্টরি সাপ্লাই চেনে কোনো প্রবলেম না হয়। তাই হইলো, কিছুদিন পরে কোভিড হইলো, মোটামুটি পুরো পৃথিবী বন্ধ হয়ে গেল, বাট 1 বছর তার কোনো ইম্প্যাক্ট হইলই না, কারণ সে আগে থেকেই প্রায় 8-10 মাসের ইনভেন্টরি এনে তার কাছে রাখছে।
তো এই জন্য বলতেছে এই যে আমি যদি এখন ইনভেন্টরি টার্নওভার বের করি ওই কোম্পানির জন্য যার টিপিক্যালি 7-8 থাকে, ওইবার 112 ছিল বলে আমি এখন যদি জাজ করি তাহলে কি সেটা ঠিক হবে? আবার সিজনাল ব্যবসা যদি হয়, সিজনে 10 পিস বিক্রি করে না, সরি, অফ সিজনে 10 পিস কিন্তু সিজনে গেছে 1000 পিস বিক্রি হয়ে গেছে, তাহলে আমি যদি এখন ইনভেন্টরি টার্নওভার বলি, যদি বলি যে হ্যাঁ এটা থেকে এটা অনেক ইমপ্রুভ হয়েছে, তাহলে কি ঠিক হবে? না স্যার। এই জিনিসগুলি খেয়াল করতে হবে, প্লাস পাস্ট জিনিসকে সে ফোকাস করে, নট ফিউচার। দ্যাট মিনস আগে যা ঘটে গেছে তার উপরে আমি এখন আমার স্ট্রেংথ পলিসি আমি অ্যাসেস করতেছি, তাহলে আগে যেটা ঘটছে ফিউচারে যদি সেম ভাবে সেম প্যাটার্নে ঘটবে সেটা না, কিন্তু এই জন্য সেখানেও আমাদের কিছু যুক্তি লজিক কাজে লাগাইতে হবে। ঠিক আছে? তো ইন দ্যাট কেস আমাকে একটা জিনিস বলছে কিভাবে এগুলি আমরা ঠিক করতে পারি, ট্রেন্ড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাভারেজ। যে ঠিক আছে, ধরেন আমার ওই কোম্পানিটা ছিল কোন একটা কনজিউমার প্রোডাক্ট, ঠিক আছে, এখন দেখা গেল 112, আমাকে দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রি অ্যাভারেজ কত, আমার 112 ওর হয়েছে, সবাই তো এই জিনিস নাও হইতে পারে, ইন্ডাস্ট্রি অ্যাভারেজ মনে করেন 30, তখন একটা কম্পেয়ার করতে হয় যে এখানে কি হয়েছে। এই জন্য আমার একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে করার কারণে এই রেগুলার সিনারিও এটা না, সিজনাল ইমপ্যাক্ট কনসিডার করা হয় না, পাস্টের ডাটা নিয়ে কাজ করা হয়, এই জন্য সেই জায়গাগুলি আমাদেরকে আসলে টেক কেয়ার করতে হবে, এই লিমিটেশন গুলি কনসিডার করতে হবে ওয়াইল আমরা যখন ক্যাপিটাল পারফরমেন্স মেজার করব। বুঝা গেল? প্রশ্ন আছে কারো? প্রশ্ন আছে কারো? আচ্ছা, ওভার ট্রেডিংটা একটু পরে তো দেখি বুঝেন কিনা, জাস্ট একটু পরে কে একদিন জোর করে পড়েন যাতে সবাই একটু শুনতে পায়। পড়েন। কেউ একজন পড়বেন? ভাই আপনি আপনি বলেন। পড়েন, ভাই আপনি পড়েন। আমার বাচ্চা ডিস্টার্ব করে, এই জন্য পড়তে চাচ্ছি না আর কি। ওভার ট্রেডিং, the amount of cash required to fund the cash operating cycle will increase as the cycle gets longer, sales increase. This can often happen at the start of a new business since there is no trading record, so suppliers are likely to insist on a very short credit period.
there is no reputation to draw in customers, so a long credit period is likely to be extended to customers in order to break into the market. If the business has found a niche market, niche market. niche market, rapid sales expansion may occur. If short-term financing is unavailable, a business may need to sell assets or face liquidation, risking an out-of-balance cycle. Accurate working capital forecasting is crucial for new business to prevent overtrading. Okay. The amount of cash required to fund the cash operating cycle will increase. কেন করে? Cycle gets longer. আর যদি ক্যাশ অপারেটিং সাইকেলটা বড় হয়ে যায়, ইন দ্যাট কেস আমার বিজনেস চালানোর জন্য আমার ক্যাশ তো লাগবে। আমরা তো ক্যাশকে বলি বিজনেসের ব্লাড। ব্লাড ছাড়া বিজনেস চলবে না। বিজনেসটা চালানোর জন্য আমার ক্যাশ লাগবে, এই জন্য হচ্ছে আমাদের টাকা লাগবে যদি আমার সাইকেল লঙ্গার হয়ে যায় আর সেলস ইনক্রিজ করে। সেলস ইনক্রিজ বলতে আমার প্রচুর সেলস বাড়তেছে, ইন দ্যাট কেস কিন্তু আমার সেল করার জন্য জিনিসপত্রগুলিও বাড়াইতে হবে, এবং বাড়াইলে পরে আমার কিন্তু পেয়েবল বেড়ে যাবে। আমার কিনতে হবে, আমার পেয়েবল পাবে না, আমাকে তো ক্যাশ দিয়ে কিনতে হবে। বাট এখানে একটা ম্যানেজিং এর ব্যাপার আছে, সেটা আমরা ডিফারেন্ট ডিসকাশন করব। তাইলে কি দেখা গেল জিনিসটা, যে আমাদের ক্যাশ সাইকেল যদি বড় হয়ে যায় এবং সেলস বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমার ইনভেস্টমেন্ট বা ক্যাশটা রিকোয়ার করে বেশি। কাদের ক্ষেত্রে হয়? there is no trading record or small trading record. মনে করেন আপনি নতুন আসছেন বাজারে, বাজারে যিনি নতুন আসেন ওনাকে কিন্তু বেশি বেশি বিক্রি করতে হয়, বিক্রিটা উনি বাড়ানোর চেষ্টা করে, বাকিতে দেয়, যার কারণে উনি টাকাটা পায় পরে। অথবা আপনি কিনতে গেছেন, আপনি বাজারে নতুন, আপনি যখন কিনতে গেছেন তখন কিন্তু আপনাকে কেউ বাকিতে দেয় না, আপনাকে নগদে দিতে হয়, তার মানে আপনার ক্যাশটা স্ট্যাক হয়ে যাচ্ছে, আবার উল্টা দিকে আপনি নিজে ক্যাশ পাচ্ছেন না। আবার নিচ মার্কেট মানে স্পেশালাইজ একটা মার্কেট, যে মার্কেটে বাকিতেই বিক্রি করতে হয়। ঠিক আছে, যেমন মনে করেন আপনি যদি স্বপ্নতে যান, আপনি নগদ ছাড়া কিনতে পারবেন না, কিন্তু আপনি যদি স্বপ্নর পাশের মুদি দোকানটা দেখেন, তার কিন্তু অনেক বাকিতে বিক্রি হয়, হয় না? কারণ ওইটা এলাকার মুদি দোকানদার, সেইটা এলাকারই কোনো না কোনো লোক গিয়ে ওখান থেকে কিনবে এবং পরিচিত জানাশোনা আছে। বাট স্বপ্নের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আমার বাসার নিচে একটা টেস্টি টিটেরও দোকান আছে, একটা চায়ের দোকানও আছে। চায়ের দোকানে প্রচুর বাকি বিক্রি হয়, কিন্তু টেস্টি টিটা হয় না। টেস্টি টিটের বয়স চায়ের দোকান থেকেও বেশি। কেন হয় না? ওর লোক চেঞ্জ হয়ে যাচ্ছে, ও একটা স্ট্রাকচারে চলতেছে, তার পলিসিতে এইটা নাই। ঠিক আছে, তাহলে এই ইন দ্যাট কেস আমার ট্রেডিংটা অনেক বেড়ে যায় এবং আমাকে তখন কিন্তু ওভার বা এডিশনাল ক্যাশের অ্যারেঞ্জ করতে হয় আমার বিজনেসটা চালানোর জন্য। যদি ওই সময় আমরা ওটা না পাই, তখন কিন্তু আমাকে আমার বিজনেস শর্ট করতে হয়, কোনো ফিক্সড অ্যাসেট বিক্রি করে দিতে হয়। আমরা একদম চ্যাপ্টারের শেষে আমরা দেখব যে আমাদের ক্যাশ যদি কমে বাড়ে, দ্যাট মিনস ধরেন 4টা সিচুয়েশন আছে, আমরা আলাপ করবো একদম চ্যাপ্টারের শেষে, যে আমার যদি শর্ট টার্মে ক্যাশ শর্টেজ হয় তাহলে আমি কি করব, আর লং টার্মে শর্টেজ হলে আমি কি করব, আবার শর্ট টার্মে যদি এক্সেস ক্যাশ হয় তাহলে আমি কি করব, আবার লং টার্মে যদি আমার এক্সেস ক্যাশ হয় তাহলে আমি কি করব। এই ধরনের আলোচনাটা আমার চ্যাপ্টারের শেষে আছে। সো এই ওভার ট্রেডিংটা বুঝতে পারছেন এবং কেন হয় এটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা।
ম্যানেজিং ইনভেন্টরি, আমরা ইনভেন্টরি ম্যানেজ করব, কেন ম্যানেজ করব? আমার ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজ করার জন্য। কি আমি ইনভেন্টরি হোল্ড করব না হোল্ড করব না সেই জিনিসটা। এখন কখন হোল্ড করব? সব সময় কি আমি হোল্ড করব কিনা, সবাই হোল্ড করবে কিনা, সব পরিমাণে করবে কিনা, ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ডিপেন্ড করে। হোল্ডিং এর কস্ট কি আছে, ইনভেন্টরি কিভাবে কন্ট্রোল করা যায়, এই তিনটা জিনিস আমরা দেখবো। প্রথমে হচ্ছে যে হোয়াই হোল্ড ইনভেন্টরি। এটা খুব ইজিলি আপনারা বুঝে যাওয়ার কথা। একটু পরেন তো আরেকজন, না বুঝলে আমি বুঝাই দিব। প্লিজ গো অ্যাহেড। আকিব আদনান, আপনি আছেন ক্লাসে? আকিব আদনান, আকিব আদনান, কেউ নাই পড়ার মতো? স্যার আমি পড়তেছি। পড়েন। Why hold inventory? To meet demand by acting as a buffer in times of unusually high consumption. To reduce the risk of stockouts or where supplier delivery times, this means lead times, are uncertain. To ensure continuity of production. তারপর Discounts or special promotions to buy in ahead of a price rise. For technical reason such as maturing whiskey or keeping oil in pipelines. It reduces ordering costs by ordering more items on minimum order quantities. আমার ডিমান্ড থাকে, এই জন্য আমি রাখি। কন্টিনিউটি না রাখলে প্রোডাকশন বন্ধ হয়ে যেতে পারে, এই জন্য অলওয়েজ কিছু হাতে রাখি। কোয়ান্টিটি ডিসকাউন্ট, স্পেশাল প্রমোশন, আমি একসাথে যদি 1000 কিনি 10% ডিসকাউন্ট পাওয়া যায়, অথবা একসাথে 1000 কিনলে বসে 10% কম রাখবে। স্পেশাল সবসময় দেয় না, কিনে রাখলাম। শর্টেজ অর এহেড, মানে আমার শর্টেজ হইতে পারে এই ভয়ে, বা আমি আগের থেকে বুঝতে পারছি যে প্রাইস রাইজ করতে পারে, আমি কিনে রাখলাম। আমাদের দেশে যেরকম তেলের দাম বাড়বে চিন্তা করে সে আগেই মজুত করে রাখছে বা কিনে রাখছে যাতে পরে বেশি দামে বেচতে পারে। ফর টেকনিক্যাল রিজন such as maturing whiskey and keeping oil in pipelines. যেহেতু এটা আইসিডব্লিউ বই থেকে নেওয়া, এই জন্য হুইস্কির এক্সাম্পল দিয়েছে, বাংলাদেশে হইলে হয়তো দিত না। আপনারা জানেন হুইস্কি গুলি অনেক দিন প্রিজার্ভ রাখতে হয়, 10 বছর, 20 বছর, 30 বছর, মাঝে মাঝে শুনি 100 বছর পরে সেটা কনজিউম করে, 50 বছর পরে কনজিউম করে। তো সেই ক্ষেত্রে ও তো কিনতেই হবে বিক্রি করার জন্য, হোল্ড করতে হবে। কিপিং অয়েল ইন পাইপলাইন, মানে আমার ধরেন এই যে পাইপলাইন এক একটা 1400 কিলোমিটার, 1500 কিলোমিটার, 1000 কিলোমিটার, এত বড় পাইপলাইন দিয়ে যখন আমি অয়েল ট্রান্সমিট করি, আমার পুরা পাইপলাইনের ভিতরেই তো শত শত টন মজুদ থাকে, তখন তো ওইটাকে আমাকে মজুদ করতেই হচ্ছে। টেকনিক্যালি আমি না করে পারতেছি না, এটা বিদ্যুৎ না যে আমার এটা পাস করে যাচ্ছে, এটা আমার ফিজিক্যালি থেকে যাচ্ছে, এই জন্য আমাকে সেখানে কিন্তু ইনভেন্টরি হোল্ড করতে হয়। রিডিউস অর্ডারিং কস্ট, আমি প্রতিবার অর্ডার দিতে এডিশনাল 100 টাকা লাগে ধরেন, তো
তাহলে আমি একসাথে 10 বারে অর্ডার না দিয়ে একবারে অর্ডার দিই যাতে আমার 100 টাকাতে হয়ে যায়। আমার একটা এলসি খুলতে $150 লাগে মনে করেন, আমি 10টা এলসি না খুলে আমি একটা এলসি খুলে যা সব পেয়ে যাবো। তারপরে because suppliers insist on minimum order quantity, আমি ইনভেন্টরি লাগে আমার 100টা, কিন্তু সাপ্লায়ার কইছে যে 200টার নিচে আমি বেচি না, বাধ্য হয়ে আমাকে 200টা কিনতে হচ্ছে, 100টা ইউজ করে 100টা হোল্ড করতে হচ্ছে। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। আমার কস্ট অ্যাসোসিয়েট উইথ হোল্ডিং ইনভেন্টরি কি আছে? আমার পারচেজ প্রাইস, এটা আমরা জানি, আমার কিনতে যেই টাকা লাগে। হোল্ডিং কস্ট, আমি হোল্ড করার কারণে যেই খরচ হয়। অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল টাইড আপ, এই যে আমি হোল্ড করলাম, আমার ধরেন 1 কোটি টাকা বা 100 কোটি টাকা ইনভেন্টরি হোল্ড করলাম, এই ইনভেন্টরি হোল্ড করার কারণে আমি এই 100 কোটি টাকা অন্য জায়গায় ইনভেস্ট করতে পারলাম না, যেখানে আমি কিছু ইনকাম করতাম। দিস ইজ মাই অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল টাইড আপ। কস্ট অফ ইন্স্যুরেন্স, আমি যখন ইনভেন্টরি রাখছি এটার জন্য আমাকে ইন্স্যুরেন্স খরচ করতে হচ্ছে, যেটা আমার এডিশনাল কস্ট। আমি যদি ইনভেন্টরিটা না রাখতাম তাহলে কিন্তু আমার সেই খরচটা করা লাগতো না। রিস্ক অফ ডিটেরিয়েশন, আমি রাখতেছি, এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, এটা আমার একটা খরচ। অবসোলেট হয়ে যাওয়ার চান্স আছে, পিলফারেজ, চুরি হয়ে যেতে পারে। যেহেতু আমি ইনভেন্টরিটা হোল্ড করতেছি এই জন্যই আমার এই 3টা ঘটনা ঘটতে পারে, এটা আমার একটা কস্ট। কস্ট অফ দ্য ওয়্যার হাউসিং ফাংশন, আমি ইনভেন্টরি রাখতেছি বলে আমার একটা ওয়্যার হাউস ভাড়া নিতে হয়েছে, এটার জন্য সিকিউরিটি গার্ড রাখতে হয়েছে, বিদ্যুতের কানেকশন দিতে হয়েছে, আরো অনেকগুলি খরচ করতে হয়েছে। দ্যাট ইজ অলসো মাই হোল্ডিং কস্ট। কস্ট অফ স্টোরস অ্যাডমিনিস্ট্রেশন, ওই যে ভাড়া নিলাম আর এটা চালানোর জন্য তো লোক লাগবে, সেই জন্য আমার খরচ হচ্ছে ইনভেন্টরি হোল্ড করার কারণে। কিনলাম, কিনে এই জিনিসগুলি আবার খরচ করতে হচ্ছে কেনার কারণে। রিঅর্ডার কস্ট, আচ্ছা আমি ইনভেন্টরি যখন আমি অর্ডার করতেছি, কস্ট কি আছে যে আমি ট্রান্সপোর্টেশন কস্ট, এটা আমার একটা আসতেছে। তারপরে ক্লারিক্যাল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আমি ধরেন যে হিসাব করতেছে, কাগজপত্র বানাই দিচ্ছে, এদের একটা খরচ আছে। ব্যাচ সেটআপ কস্ট ফর গুড প্রোডাকশন ইন্টারনালি, আমি যদি ইন্টারনালি প্রডিউস করি তখন দেখা যাচ্ছে আমার একবার প্রোডাকশন করলে একটা সেটআপ খরচ আছে, মেশিনকে সাজানো, মেশিনকে সেটআপ করা, মেশিনকে রেডি করা, ক্যালিব্রেট করা, এটা একটা কস্ট আছে। এখন আমি যদি ধরেন আমার যা লাগে আমি তাই প্রডিউস করি, সে ফর ধরেন আমার লাগে 100টা, আমি 100টায় প্রডিউস করতেছি, একবার খরচ করতেছি, কিন্তু আমি যদি আবার প্রডিউস করতে চাই আবার খরচ হবে, তখন আমার ওই যে মেশিন টেশিন রেডি করার যে খরচটা আছে সেটা কিন্তু আমাকে নতুন করে করতে হচ্ছে। বাট আমি যদি ইনভেন্টরি হোল্ড করি তাহলে ওই কস্টটা কিন্তু আমার আবার সেভ হয়ে যাচ্ছে। শর্টেজ কস্ট, আমার যদি ইনভেন্টরি শর্টেজ হয় তাহলে আমার কি কস্ট হয়? প্রোডাকশন স্টপেজ কস্ট বাই ল্যাক অফ র ম্যাটেরিয়ালস, আমার র ম্যাটেরিয়াল না থাকার কারণে আমার প্রোডাকশন স্টপ হয়ে যাবে। স্টক আউট কস্ট ফর ফিনিশড গুডস, এনিথিং ফ্রম এ ডিলেড সেল টু এ লস্ট, আমার স্টক আউট হয়ে গেছে, একজন কাস্টমার আসলো, আমি দিতে পারলাম না, সে কিন্তু সেকেন্ড টাইম আমার এখানে আসার কথা চিন্তা করবে, ঠিক আছে? আমি কাস্টমার হারাইতে পারি, বা আমি একটা জিনিস সে পায় একটা জিনিস পায় না। আপনারা একটা সুপার শপে এত কিছু কেন পান? কারণ সে চায় যে আপনি ঢুকতে যাতে সব এক জায়গায় পেয়ে যান। এই যে ধরেন আমার পাশে একটা সুপার শপ হইলে আমি মুদি দোকানে না গিয়ে সুপার শপে যাচ্ছি কেন? এর একটা বড় কারণ হচ্ছে আমি একবারে সব পেয়ে যাচ্ছি, নিজের মতো করে নিতে পারতেছি, দাম দেখে আমি জিনিস দেখে নিতে পারতেছি। হোয়ারাস আপনার পাশের মুদি দোকানে কিন্তু এই জিনিসটা পাবেন না, ঠিক আছে? তাহলে এখন যদি এমন হয় যে ওইখানে কিছু আইটেম পাওয়া যায় না, আপনি কিন্তু সেকেন্ড টাইম ওই টাইপের জিনিস কিনলে আর ওখানে যা আপনি জানেন যে ওখানে আপনি পান না, তাই আপনি ওটা লাগবে, আপনি গেলেন পাইলেন না, তাহলে কি করবো? আপনি আরেক জায়গায় যাবেন যে ওখানে পাবো, প্লাস ওখান থেকে আপনি কিনবেন। আপনি কিন্তু এই সুপার মার্কেটের ইয়ারা এত লয়াল না যে আমি ঠিক আছে এটা পাই না, এটা ছাড়া বাকিগুলি কিনলাম, আর যেটা পাই না সেটা বাইরে থেকে কিনলাম, এরকম কিন্তু না। তাহলে এই যে হোল্ডিং এর কিছু কস্ট আছে, আবার এদিক দিয়ে কিন্তু কিছু শর্টেজের কস্ট আছে, আর কিছু সেভিংসও আছে। তার মানে ইনভেন্টরি হোল্ড করলে আমার কিছু খরচও আছে, কিছু সেভিংসও আছে। তাহলে আমি ইনভেন্টরি হোল্ড করব কখন? যদি আমার বেনিফিটটা কস্টের চেয়ে বেশি হয়। যদি কস্টের চেয়ে কম হয় বেনিফিট, তাহলে কিন্তু আমি আর হোল্ড করবো না।
ক্লিয়ার এখানে সবাই? জি স্যার, ক্লিয়ার। ইনভেন্টরি কন্ট্রোল আমরা কিভাবে করি? আচ্ছা, হোল্ড তো করলাম, কন্ট্রোল কিভাবে করি, কখন বা কতটুক হোল্ড করবো? রিঅর্ডার লেভেল সিস্টেম। মানে আমি কি করলাম, আমি আমার আগের অভিজ্ঞতা থেকে চিন্তা করে, আমার প্ল্যান চিন্তা করে, আমার ক্যাপাসিটি চিন্তা করে আমি একটা লেভেল ঠিক করে রাখলাম যে হ্যাঁ, আমার ইনভেন্টরি যদি 100 ইউনিটে নেমে যায় আমি আবার রিঅর্ডার করব, এটা আমার পলিসি। বা আমার ইনভেন্টরি যদি 1000 টনে নেমে আসে আমি আবার রিঅর্ডার করবো। দ্যাট ইজ কল রিঅর্ডার সিস্টেম, যে আমি একটা সেট করে রাখছি যে কোথায় গেলে আমি আবার রিঅর্ডার করবো। যেমন ধরেন আমাদের ফার্মে আমরা A4 কাগজ ইউজ করি, কন্টিনিউশন শিট ইউজ করি, বিভিন্ন ধরনের ইনভেন্টরি আমরা ইউজ কিন্তু করি, আপনারা করেন আপনাদের যারা স্টুডেন্ট তারা। এখন আমাদের একটা পলিসি আছে, ধরেন যে ঠিক আছে আমার A4 সাইজের কাগজ আছে, আমার যখন 5 রিমের নিচে নেমে আসবে আমি আবার ধরেন 50 রিম অর্ডার করবো। সেটা কিরকম, যে 5 রিম মানে আপনার এরকম যে বক্স এক একটা হচ্ছে 1 রিম, তাইলে এরকম 5টা চলে আসলে আমি আবার 50টা অর্ডার করে দিব, আবার 5টা চলে আসবে আমার 50টা অর্ডার করে দিব। সো এখানে কিন্তু আমার কোনো প্রবলেম নাই, রিঅর্ডার যখনই একটা লেভেলে চলে আসবে রিঅর্ডার করে দিলাম। আচ্ছা, পিরিয়ডিক সিস্টেমের যেটা, সেটা কিন্তু আবার অন্যরকম, যে আমি আমার যা লাগে আমি একটা পিরিয়ড পর পর অ্যাসেস করি, রিঅর্ডার করি, পিরিয়ড পর পর অ্যাসেস করি, রিঅর্ডার করি। সেটা কিরকম, মনে করেন আমার কাগজ আমার সবসময় লাগে, এই জন্য আমার একটা লেভেলের নিচে আসলেই আমি সেটা কিন্তু রিঅর্ডার করে দিচ্ছি, ঠিক আছে? এখন মনে করেন আমার প্রিন্টারের টোনার, এই টোনারটা আমি তো শেষ হইলেই করবো, ব্যাপারটা এরকম না। আমার কাগজে প্রিন্ট হলে টোনার শেষ হবে, কিন্তু কাগজ কিন্তু শেষ হওয়ার কারণ কিন্তু শুধু প্রিন্ট না, আমি অন্যভাবেও লিখতে পারি। সো ওইটা হচ্ছে যে পিরিয়ডিক্যালি আমি অ্যানালাইসিস করে সেটা আমি একটা অর্ডার দিব। এবিসি সিস্টেম, এবিসি সিস্টেম মানে হচ্ছে যে আমি ধরেন আমার টোটাল কাজটাকে এবিসি 3 ভাগে ভাগ করবো, ব্যাপারটা তা না, মানে বিভিন্ন ডিফারেন্ট লেভেলে লেভেলে ভাগ করব, যখন যেটা লাগবে সেটা আমি অর্ডার দিব। সে ফর এক্সাম্পল যে ধরেন আমরা যে গাড়ি বানায়, ঠিক আছে, আমি যেই সময়টা ইঞ্জিন লাগাই আমি ওই সময় ডেলিভারির জন্য ধরেন ইঞ্জিন অর্ডার করলাম, যখন আমি কালার করি তখন আমি রঙের অর্ডার করলাম, যখন আমি চাকা লাগাই তখন আমি চাকার অর্ডার করলাম, এমন ভাবে করলাম যে ভাগ ভাগ যখন যেটা লাগবে। আর ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে এই যে ইনভেন্টরি হোল্ড করলে খরচ আছে লাভ আছে, তো যেই পয়েন্টে গেলে সব অপটিমাইজ হয়, যে খরচও অনেক বেশি না আবার লাভও, মানে একটা ব্যালেন্স হয়, সেরকম একটা আমি অ্যানালাইসিস করে ক্যালকুলেট করে ওই অর্ডারে আসলেই আমি কিন্তু অর্ডার করে দিই, ঠিক আছে? মানে যে জায়গায় আমার বেস্ট, এখানে আমার হোল্ডিং কস্ট আছে, আবার নতুন করে ইনভেন্টরি কেনার ক্ষেত্রেও কস্ট আছে। জাস্ট ইন টাইম, জাস্ট ইন টাইম মানে যখন যেটা দরকার তখনই শুধু সেটা আসবে। আমি জানি না এই মুহূর্তে পৃথিবীতে কেউ আসলে জেট জিআইটি ফলো করে কিনা। একটা মিনিট, আমার একটা ফোন আসছে।
আচ্ছা, আমরা কোন পর্যন্ত দেখলাম? স্যার এই যে জেআইটি। জাস্ট ইন টাইম। জাস্ট ইন টাইম। তো জাস্ট ইন টাইমের কনসেপ্টটা হচ্ছে যখন যা লাগবে তখন হচ্ছে আমরা সেটা ইউজ করব, মানে অর্ডার করবো, এমন ভাবে আসবে আমার ইনভেন্টরি হোল্ডই হবে না। তো আমরা যখন ইউনিভার্সিটি ছিলাম আমাদের স্যার একদিন একটা গল্প বলছিল এরকম যে সম্ভবত টয়োটা ট্রাই করছিল জাস্ট ইন টাইম হওয়ার জন্য। ধরেন ও যেই জিনিসগুলি যে গাড়ি বানায়, গাড়ি বানাইতে গেলে তার আউটসোর্সিং যা করতে হয় তাদের প্রত্যেকের সাথে তার সাপ্লাই চেইন অ্যারেঞ্জমেন্ট এমন ছিল যে যখন তার যেটা লাগবে সেটা তখনই আসতো। লাইক ধরেন আপনার টোটাল ওর গাড়ি বানাইতে গেলে একদম মনে করেন প্রথম দিন তার স্টিলের ফ্রেম লাগবে, তার স্টিলের ফ্রেম জানায় যে বানাই দিবে সে হচ্ছে ওই একদম প্রথম দিন ধরেন গাড়ি চলে আসে, গাড়ি থেকে ডাইরেক্ট ফ্রেম তার বেল্ট কনভেয়ারে চলে যায়। ইঞ্জিন যেদিন লাগাবে আপনি ধরেন ইঞ্জিন যে বিক্রি করতেছে সেই ইঞ্জিন ওদিনই ডেলিভারি দিচ্ছে। এভাবে করে তার প্রত্যেকটা কাজের যেই ম্যাটেরিয়ালটা বাইরে থেকে আসে সেটা যেদিন লাগবে সেদিনই শুধু আসতেছে, মানে জাস্ট ইন টাইম। এখানে কোনো আগেও আসতেছে না যে তাকে হোল্ড করতে হবে, পরেও আসতেছে না, তার সিস্টেম বন্ধ হয়ে যাবে। তো এইটা আসলে ইজ ভেরি ডিফিকাল্ট। ওরা হয়তো বা ট্রাই করছে, তো এটাকেই বলতেছে আসলে জাস্ট ইন টাইম। ঠিক আছে। পারপিচুয়াল ইনভেন্টরি আমি সবসময় যে ইনক্রিমেন্ট আমার আসবে, আসতে থাকবে যাইতে থাকবে, আসতে থাকবে যাইতে থাকবে এরকম। সাবকন্ট্রাক্টিং, আউটসোর্সিং নন কোর প্রসেস, পাসিং অন দ্য ইনভেন্টরি হোল্ডিং প্রবলেম টু অ্যানাদার বিজনেস। লাইক ধরেন আমার হোল্ডিং কস্ট হাই, আমি কি করলাম এখন কিন্তু এরকম অনেক আপনার ভাড়া পাওয়া যায় যে আপনার সাময়িক আর কি। লাইক ধরেন ওরা ওয়্যার হাউস সার্ভিসিংটা দেয়, তারা নিজেরা ম্যানেজ করে। তো যখন যে নেয় তার জিনিস রাখে তারা আবার ডেলিভারি দিয়ে দেয়। যেমন ডিএইচএল এরকম ওয়্যার হাউস আছে, আরো কিছু কোম্পানি আছে তারা ওয়্যার হাউস সার্ভিসটা দেয়। তা আমি নিজে এটাকে না করে আমি ডিএইচএল কে ইনভলভ করলাম, সে আমার হয়ে কাজ করতেছে। তা আমার সুবিধা হচ্ছে আমার একসাথে অনেকগুলি কষ্ট করা লাগতেছে না, বড় একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে হইতেছে না, লোক নিয়োগ দেওয়া লাগতেছে না এরকম। কিন্তু আবার ডিএইচএল এর সুবিধা হচ্ছে কি, সে বড় একটা ইনভেস্টমেন্ট করতেছে কিন্তু সে অনেক যেহেতু সার্ভিস দেয় সে কিন্তু সার্ভিস ফি পাচ্ছে, তার জন্য এটা একটা বিজনেস। বাট কোম্পানির জন্য এটা প্রফিটেবল না, কারণ তার জন্য এটা একটা কস্ট। আবার যখন তার লাগবে না তখন সে নিবে না, এরকমটাকে একটা। এই জন্য বলতেছে যে আউটসোর্সিং এ চলে যাবে নন কোর প্রসেস। যেমন নন কোর প্রসেস বলতে যেন আপনার জিনিস, সে ফর এক্সাম্পল আপনি রঙের যে ব্যাপারটা টয়োটার, এটা তো খুব বেসিক কিছু না, এটা সে বাইরের ওখান থেকে দিল। তারপরে ধরেন স্টিয়ারিং হুইল, খুব হয়তো বা বেসিক কিছু না, বাট ইঞ্জিন খুবই বেসিক, সেটা সে দিল না। এই টাইপের আর কি। ঠিক আছে। তারপরে obtaining progress payments from customers thus reducing net capital required to finance। আমার মূল সমস্যা হচ্ছে আমার ক্যাপিটাল টাইড আপ হয়ে যাচ্ছে। তা আমার যদি বিজনেস এমন হয় আমি হচ্ছে যে আমার কাছ থেকে নিবে তার থেকে আমি অ্যাডভান্স টাকা নিয়ে নিলাম। যেমন এরকম অনেক প্রোডাক্ট আছে না যে অ্যাডভান্স না দিলে বিক্রি করে না, আগে পেমেন্ট পরে টাকা, আছে না? যারা ভালো বিজনেসম্যান, যাদের প্রোডাক্টের ডিমান্ড আছে, মার্কেটের ডিমান্ড আছে, ওরা কিন্তু আগে অ্যাডভান্স টাকা নিয়ে নেয়। যেমন ধরেন আপনার ইউনিলিভারের মতো প্রতিষ্ঠান, যারা হচ্ছে তাদের প্রোডাক্টের অটো ডিমান্ড আছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা অ্যাডভান্স টাকা দেয় তারপরে মাল নিতে পারে। এই টাইপের আর কি। রিডিউসিং নাম্বার অফ প্রোডাক্ট লাইন, দ্যাট ইজ ড্রপিং প্রোডাক্ট নিয়ার দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল। ইনভেন্টরি হোল্ড হচ্ছে, এখন ধরেন যেই ইনভেন্টরিটা বেশি হোল্ড করা লাগতেছে, আফটার অ্যানালিসিস করার সময় চলে আসলে যে এইটাকে হোল্ড কেন করতেছে, চলতেছে না এরকম, তখন কিন্তু ওই প্রোডাক্টটাকে ডিসকন্টিনিউ করতে হয়। যেমন ধরেন আপনারা, আমি জানি না এটা খেয়াল করছেন কিনা, বিশেষ করে এই জিনিসটা যেই পেরিশেবল যে গুডস গুলি থাকে সেখানে এটা দেখা যায়। যেমন চামড়ার দোকানে মানে জুতার দোকানে দেখবেন ওরা একটা সেল দেয় এই প্রত্যেক বছরের শেষের দিকে, বা একটা মোটামুটি সেম পিরিয়ডের সময় একটা সেল দেয়। রিজন কি, এগুলি আসলে জুতার পুরান মডেল কিন্তু বিক্রি হয় কম, মানুষ নতুন নতুন মডেল খুঁজে। এই যে যেমন জেনারেলি চিন্তা করেন আপনার, যাই হোক প্রতি বছর ঈদে তো একটা চামড়ার জুতা কিনা চিন্তাই করেন, তখন হচ্ছে কি যে আপনি এই ঈদে একটা কিনছেন, আপনি যদি নর্মাল ইউজার হন এটা তো ভালো থেকে যায়, তখন আপনি কি আবার সেম জুতা কিনবেন? অথবা গত ঈদে বাজারে গিয়ে যেই ধরনের মডেলগুলি দেখছেন, যেই ধরনের ডিজাইন দেখছেন, সেটা কি আর কিনবেন? কিনবেন না। এই জন্য হচ্ছে ওরা কি করে, এগুলি কম দামে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে যাতে নতুন প্রোডাক্ট বুঝতে পারে আপনি আবার কিনতে যাবেন।
ঠিক আছে? সো এই জিনিসও করতে হয়। সো ইটস অল আর ইনভেন্টরি কন্ট্রোল সিস্টেম, যে আমি কিভাবে ইনভেন্টরিটা কন্ট্রোল করি। এখানে কারো কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন? না স্যার। আচ্ছা, ট্রেড পেয়েবলটা এটাতে যেটা আছে, ট্রেড ক্রেডিট provides short-term financing by allowing buyers to delay payments, thereby temporarily improving cash flow. আচ্ছা, মানে আমি ট্রেড পেয়েবল যাকে পেমেন্ট করব তার সাথে আমি কিছু ডিলে করাচ্ছি, 5 দিনের জায়গায় 10 দিন পরে বা 2 মাসের জায়গায় 3 মাস পরে দিচ্ছি। এতে করে আমার ক্যাশ আউটফ্লোটা একটু স্লো হয়, আমার পজিশনটা একটু ভালো হয়। However, it has cost such as potential damage of creditworthiness. কষ্ট আছে কি? একটা ড্যামেজ হবে যে এই লোক তো টাকা দিতে দেরি করে, আগে তো ভালো ছিলেন 5 দিন, এখন খালি প্রত্যেকবারই 15 দিন পরে দিচ্ছে, তাহলে ক্রেডিট ওর্থিনেস নষ্ট হবে। হায়ার প্রাইস ফ্রম সাপ্লায়ার্স, আপনি যখন তাড়াতাড়ি দিতেন 5 দিনের ভিতরে দিতেন, আপনাকে 10% ডিসকাউন্ট দিত। এখন যখন দেরি করতেছেন, বললো না ডিসকাউন্ট 10 না 5 হবে, বা ডিসকাউন্ট বাদ। and loss discount. Its advantage include convenience, accessibility for business without bank credit. আবার সুবিধা হচ্ছে কি, যে আপনি যদি বাকিতে কিনতে পারেন তাহলে তো আপনার আর ব্যাংক থেকে টাকা ধার নিয়ে কিনতে হয় না, তার মানে ইটস ওয়ান কাইন্ড অফ ফাইন্যান্সিং। আচ্ছা, and the opportunity to take advantage of early payment discount. আবার যখন আপনার ট্রেড পেয়েবল থাকে তখন হচ্ছে কি, যে আপনি ডিসকাউন্ট নেওয়ার জন্য আর্লি পেমেন্ট অফার থাকতে পারে, যে ঠিক আছে আমি আর্লি পেমেন্ট করে দিচ্ছি, তুমি আমাকে কত ডিসকাউন্ট দিবা, বা সেই বললো ভাই আমাকে আর্লি পেমেন্ট করে এত % ডিসকাউন্ট দাও। সো দিস ইজ পার্ট অফ ম্যানেজিং ট্রেড পেয়েবল। দেন ট্রেড ক্রেডিট ক্যান সার্ভ অ্যাজ এ শর্ট টার্ম সলিউশন ডিউরিং ক্যাশ ফ্লো issues or as a promotional tool for new companies. মানে আপনার এটা হচ্ছে, আপনি ওরে পেমেন্ট করে আপনি দিলেন, কিভাবে দিবেন, যে ডিসকাউন্ট দিব, যে ভাই ঠিক আছে তোমারে আমি পেমেন্ট করব পরে, তুমি আমাকে ডিসকাউন্ট দাও, অথবা ক্লায়েন্টই বললো যে হ্যাঁ ডিসকাউন্ট দিচ্ছি তুমি কিনো বা পরে দাও। এই ম্যানেজগুলি করা যায়। দ্যাট মিনস ওভারঅল কথাটা হইতেছে আপনি পেয়েবলটাকে ডিলে করাইবেন অথবা আগে দিবেন। ডিলে করাইলে আপনার এই যে ক্রেডিট ওর্থিনেস কমবে, দাম বাড়বে, ডিসকাউন্ট কমবে। আবার আগে দিলে ক্রেডিট ওর্থিনেস বাড়বে, আপনি বাকিতে পাইবেন বেশি, আপনি টাকা কম দিতে পারবেন, এই জিনিসগুলি হবে। ঠিক আছে, বুঝতে পারছেন এটা? আচ্ছা, ম্যানেজিং ট্রেড রিসিভেবল, এখানে কি থাকবে? আমার ট্রেড রিসিভেবল আইডিয়াল লেভেল কি হবে, ক্রেডিট কন্ট্রোল বা কালেকশন পলিসিস কি হবে, ফাইন্যান্সিংটা কিভাবে হয়, গুড প্র্যাকটিসটা কি আছে, এবং ট্রেড ক্রেডিট ইন্স্যুরেন্স সেই জিনিসটা কি, এটা আমরা দেখবো। তো হোয়াট ইজ দ্য আইডিয়াল লেভেল অফ ট্রেড রিসিভেবল? আচ্ছা, এইটা ট্রেড অফ, যে আপনি আইডিয়াল লেভেল কত ডিপেন্ড করবে, কোম্পানি টু কোম্পানি ভ্যারি করবে, টাইম টু টাইম ভ্যারি করবে, সিজন টু সিজন ভ্যারি করবে। তাহলে এখন কি হচ্ছে, আপনি যদি লেভেল বাড়াইতে চান রিসিভেবল লেভেল, তাহলে এটা একটা কস্ট আছে কি, যে ক্রেডিট টু কাস্টমারকে দিবেন এক্সটেন্ডেড ক্রেডিট, মানে রিসিভেবল বাড়তেছে, দ্যাট মিনস আপনি কাস্টমারকে বেশি ক্রেডিট দিচ্ছেন, এটা একটা কস্ট আছে। আবার দ্য বেনিফিট অফ গ্যারান্টিং ক্রেডিট, আবার এটা একটু বেনিফিটও আছে। বেনিফিট কি, বেশি বিক্রি করতে পারবেন, প্রফিটে বিক্রি করতে পারবেন। তাহলে এই যে জিনিসটা আপনার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে যেটা বেস্ট হবে, সেইটা হচ্ছে আপনি সেই লেভেলে রাখবেন। আচ্ছা, আবারও আমি বলতেছি, ওই যে শুরুতে বললাম যে আপনার শর্ট টার্ম লং টার্মে এক্সেস বা শর্টেজ হলে কি হবে, সেই জিনিসগুলো এখানে চলে আসবে পরে। আর ক্রেডিট কন্ট্রোল এন্ড কালেকশন পলিসিস কি, ক্রেডিট কন্ট্রোল এন্ড কালেকশন পলিসি শুড বি সেট এট দ্য বোর্ড লেভেল, মানে এই জিনিসটা একদম টপ লেভেল থেকে করতে হবে, বিকজ আদারওয়াইজ এটার প্র্যাকটিসটা প্রপারলি হবে না। টপ লেভেল থেকে একটা ক্রাইটেরিয়া দিয়ে দিলে সেইটা প্র্যাকটিস করার সুবিধা হবে,
আর credit terms will be influenced largely by trade customer which may for example be payment within 30 days আচ্ছা এখন কাস্টমার আপনার কাস্টমার যে তার সাথে সম্পর্ক তার সাথে টার্মস তার সাথে রিলেশন এভরিথিং মিলে কিন্তু আপনাকে এটা পলিসিটা নির্ধারণ করতে হবে সবার জন্য হয়তো একই পলিসি হবে না আবার সবাই সেম সুবিধা পাবে না সবাই নগদ পাবে না সবাইকে এইটা পাবে না এটা ডিপেন্ড করবে এবং এটা একটা ওয়ে আউট হইতে পারে যে আপনার ক্রেডিট রেটিং ঠিক আছে আমি তাকেই বেশি টাইম দিব যার রেটিং ভালো বা তাকে বেশি ক্রেডিট দিব যার রেটিং ভালো যার এ গ্রেড আছে তারা হয়তো বা আমি বেশি দিনের জন্য দিব বা আমার বেশি পরিমাণ ক্রেডিট দিব সে ধরেন 100 কোটি টাকা বাকিতে বিক্রি যদি এ গ্রেড হয় বি গ্রেড হলে 40 কোটি এভাবে ডিপেন্ড করে ক্রেডিট রেটিং শুড বি অ্যান অ্যানালাইসিস পার্ট অফ ইট দেন আপনার ফাইন্যান্সিং ট্রেড রিসিভার ইনভয়েস ডিসকাউন্ট আর ফ্যাক্টরিং মানে আপনি আপনি যেই জিনিসটা আপনার যে ইনভয়েসটা আছে সেটা হচ্ছে যে আপনি ডিসকাউন্ট করে কোনো একটা কোম্পানিকে ইনভয়েসটাই বিক্রি করে দিলেন ডিসকাউন্টে সে সময় মতো হচ্ছে আদায় করে নিয়ে নিবে আর ফ্যাক্টরিং হচ্ছে যে আপনি ফ্যাক্টর করবেন মানে যে ব্যাংকের একটা ব্যাংকের এগেইনস্টে ব্যাংকে লোন নিবেন ব্যাংকে দিলে সে আপনাকে টাকা দিয়ে দিবে বাট সময় শেষে আপনি আদায় করে ব্যাংকে আবার শোধ করবেন তো ইনভয়েস ডিসকাউন্টিং হচ্ছে যে আমার যে জিনিসটা আছে এটি আমি বিক্রি করে দিলাম যার কাছে করলাম সে নিজে আদায় করে নিবে আর ফ্যাক্টরিং হচ্ছে এইটাকে সিকিউরিটি রাখা আমি লোন নিলাম সে আমাকে টাকা দিয়ে আমি কাজ ছাড়লাম বাট যখন পেমেন্টের টার্ম আসবে আমি কালেকশন করে সেটা পেমেন্ট করে দিতে হবে ঠিক আছে আর গুড প্র্যাকটিস ইন রিসোর্স ম্যানেজমেন্টে কি আছে লুক আফটার কি অ্যাকাউন্টস ম্যানেজ টাইম স্কেলস মানে ভালো বড় কি অ্যাকাউন্ট বলতে এখানে মেইন অ্যাকাউন্ট বড় বড় অ্যাকাউন্ট যেগুলি আছে সেগুলি আবারকে লুক আফটার করতে হবে মিনিং যে ওদের যাতে ডিস্টার্ব না হয় মনে করেন আপনার যে বড় কাস্টমার আছে রিসিভেবল ওর ও যাতে আপনার প্রপারলি পেমেন্ট করতেছে কিনা অ্যানালিসিস ঠিক আছে কিনা এটা দেখতে হবে আপনার একটা বড় কাস্টমার তার বিজনেস কন্ডিশন ভালো না খারাপের দিকে যাচ্ছে ইউ শুড লুক আফটার ইট আদারওয়াইজ ইউল ফল আপনি কিন্তু ফল করে যাবেন যদি আপনি এটা লুক আফটার করতে না পারেন কারণ ও ধ্বংস মানে আপনার ধ্বংস আবার যে ভালো যে করতেছে তাকে একটু ফোকাস দেওয়া সো এই জিনিসগুলি করতে হবে প্লাস হচ্ছে আপনার যে জিনিসটা আসবে যে আপনাকে যিনি ভালো পেমেন্ট করতেছেন বা কি অ্যাকাউন্ট যারা আছে তাদের সাথে বিজনেস কন্ট্রাক্ট গুলি যদি ধরেন মানে ফেভারেবল হয় সে ভালো বিজনেসম্যান হয় তার সাথে আপনি আরো ফেভারেবল কন্ট্রাক্টে যাইতে পারেন উইন উইন বেসিসে কিন্তু যদি সে ভালো বিজনেসম্যান না হয় তার বিজনেসের অবস্থা ফেভারেবল না হয় তখন কিন্তু আপনার এক্সিস্টিং যে সুযোগ সুবিধা সে পাইতো ক্রেডিট টার্ম বেশি পাইতো ডিসকাউন্ট বেশি পাইতো এই জিনিসগুলো কিন্তু আপনার রিভিজিট করার সুযোগ থাকতে হবে যদি আপনি কি কাস্টমার বা কি অ্যাকাউন্ট গুলিকে ফোকাস করেন এবং সেটা অ্যানালাইসিস করেন যদি না করেন ইন ফাইন মর্নিং দেখবেন যে আপনি দেউলিয়া হয়ে গেছেন কেন কারণ আপনার মূল রিসিভেবল বা 80% রিসিভেবল বা আপনার মেজর অংশ যার কাছ থেকে পাবেন সে দেউলিয়া হয়ে গেছে ক্লিয়ার ক্লিয়ার আপনারা জি স্যার স্যার ক্লিয়ার ইন্স্যুরেন্স করা মানে আমার যা রিসিভেবল পেয়েবল থাকবে এইটা আমি ইন্স্যুরেন্স করতে পারি এটাকে অনেক সময় ইন্ডিমনিটি ইন্স্যুরেন্স বলে তারপরে পারফরমেন্স ইন্স্যুরেন্স বলে যে ঠিক আছে আমার যা রিসিভেবল হবে তা আমি ইন্স্যুরেন্স করে রাখলাম যদি আদায় না হয় ইন্স্যুরেন্স কোম্পানি আমাদেরকে দিবে তা আমাদের দেশে এটা এক্সট্রিমলি রেয়ার হয়তো ফরেন কিছু কোম্পানির ক্ষেত্রে এগুলি করা হয় বাট বিদেশে এটা কিন্তু একদম অ্যাভেলেবেল যা আমি আমার যে বিজনেসটাকে আমি ইন্স্যুরেন্স করে রাখি যাতে করে আমার কোনো ঝামেলা হইলে বা কোনো অনাদায় হইলে সেটা আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কম্পেনসেশন ক্লেম করতে পারি তো মোটামুটি এটা ছিল আমাদের ইন্স্যুরেন্স মানে রিসিভেবল ম্যানেজমেন্টের পার্ট এরপরে যেটা আছে ট্রেজারি ম্যানেজমেন্ট আমি কি করব এখানে তাহলে দেখেন আমার ইনভেন্টরি ম্যানেজমেন্ট পেয়েবল ম্যানেজমেন্ট আর রিসিভেবল ম্যানেজমেন্ট শেষ ট্রেজারি ম্যানেজমেন্ট আমি কি করব ট্রেড অফ কস্ট অফ হোল্ডিং কস্ট অফ রানিং আউট অফ ক্যাশ আমি ক্যাশ রাখলে কি কস্ট আর আমার ক্যাশ না থাকলে কি কস্ট সেটা দেখবো এইম অফ গুড ক্যাশ ম্যানেজমেন্ট ক্যাশ ম্যানেজমেন্টের এইমটা কি শর্ট টার্ম ফাইন্যান্স আমি কিভাবে করি সারপ্লাস ফান্ডটাকে আমার ইনভেস্ট করার ওয়ে কি
holding cash incurs an opportunity cost because it could be invested elsewhere for profit. Cash is either an earn little or no return. আমার ক্যাশ আছে, অপরচুনিটি কস্ট হচ্ছে আমি অন্য কোথাও যদি ইনভেস্ট করতাম, এফডিআর করতাম, শেয়ার কিনতাম, বন্ড কিনতাম, তাহলে আমার ইনকাম আসতো। কিন্তু ক্যাশ থেকে আমার আইডিয়াল, এটা থেকে কোনো ইনকাম আসে না। আবার লিটেল বলতেছে যেমন সেভিংস অ্যাকাউন্ট 1% 2% কিছু আসে, বাট আপনি এফডিআর খুললে বেশি আসতো, ট্রেজারি বিল কিনলে বেশি আসতো। এটা হচ্ছে ক্যাশ হোল্ড করলে ওই জিনিসগুলো মিস করতেছে। আবার রানিং আউট অফ ক্যাশ, যা আমার কাছে ক্যাশ নাই, তাইলে আবার আমার কি প্রবলেম? সেটা হচ্ছে আমার ট্রেড ডিসকাউন্ট হারাবো, মানে আমি নগদে কিনতে পারতেছি না, ডিসকাউন্ট দিবে না, নগদে কিনতে পারতেছি না, ক্রেডিট ওর নিতে যাবে গা, ড্যামেজিং সাপ্লাই রিলেশন, আমার টাকা নাই, সাপ্লায়ার থেকে অলরেডি কিনে রাখছি, টাকা দিচ্ছি না, আমার রিলেশন নষ্ট হয়ে যাবে। সো এই জিনিসটা আমাকে একটা ট্রেড অফ করতে হবে, যে আমার টাকা না থাকলেও খরচ আছে, আবার টাকা বেশি থাকলেও খরচ আছে, এই দুইটা মিলে মিক্স আপ করে আমাকে ব্যালেন্স করে চলতে হবে, ঠিক আছে? আচ্ছা, aim of good cash management. The primary aim of good cash management is to have the right amount of cash available at the right time. মানে আমার যতটুকু দরকার, যেই সময়ে দরকার সেটা থাকা লাগবে। এটা কিসের মাধ্যমে হয়? অ্যাকুরেট ক্যাশ বাজেটিং ফোরকাস্টিং লাগবে, সো দ্যাট শর্টফল এবং সারপ্লাস ক্যান বি অ্যান্টিসিপেটেড। আমি যদি আগে থেকে বাজেট করি, আমার কখন লাগতে পারে বা আমার কত লাগতে পারে, কত আসতে পারে, তাহলে আমার শর্টফল না সারপ্লাস কি আছে সেটা বের করতে পারবো। শর্ট টার্ম ফাইন্যান্স হয় না, আমাকে একটা শর্ট টার্ম ফাইন্যান্সের ব্যবস্থা করে রাখতে হবে বা কথা বলে রাখতে হবে। এমন অনেক কোম্পানি আমি দেখি, ক্যাশ কাউ কোম্পানি, তাদের কোনো প্রোডাক্ট সেল হয় না, মানে বাকিতে সেল। যেমন ধরেন আমার মোবাইল কোম্পানিগুলি, আপনি মোবাইল কোম্পানিগুলি থেকে যেই সার্ভিস নেন পোস্টপেড সিম ছাড়া, যেটা এখন এক্সট্রিমলি রেয়ার, সেগুলি ছাড়া বাকি যা আপনি ইউজ করেন সব আপনি নগদে ইউজ করেন না? কল করেন, টাকা তো আগেই দিয়ে রাখেন, এসএমএস দেন, টাকা আগেই দেওয়া আছে, ইন্টারনেট ইউজ করেন, টাকা আগেই দেওয়া আছে বা আপনার কিনা আছে। ওগুলি কোম্পানিও দেখবেন যে একটা ফাইন্যান্স অ্যারেঞ্জমেন্ট করে রাখে, কারণ কখন তার হঠাৎ করে ক্যাশ দরকার হয়, এই জন্য যে এটা একটা শর্ট টার্মে লাগে, এরকম একটা ফাইন্যান্সের ব্যবস্থা করে রাখতে হবে। যেমন আপনার ধরেন এই যে ওভারড্রাফট ফ্যাসিলিটি নিয়ে রাখতে হয়, যেমন কখন লেগে যায়, ঠিক আছে? তারপরে প্ল্যানিং ইনভেস্টমেন্ট অফ সারপ্লাসেস ওয়ার নেসেসারি, আপনার অনেক সারপ্লাস আছে, এখন লাগবে না, বা এই 2 মাসে আপনার কোনো প্ল্যান নাই, 1 মাসে কোনো প্ল্যান নাই, কোথাও ইনভেস্ট করে ফেললেন। কস্ট এফিশিয়েন্ট ক্যাশ ট্রানজাকশন এভাবে করতে হবে যাতে কম খরচে বা বিনা খরচে সেটা করা যায়, ঠিক আছে? শর্ট টার্ম ফাইন্যান্স কি হতে পারে? রিসিভেবল ফ্যাক্টরিং, মানে আপনি রিসিভেবল বিক্রি করে বা ব্যাংকে দিয়ে টাকা নিলেন, ডিসকাউন্ট ইনভয়েস ডিসকাউন্টিং, আপনি ইনভয়েসটা বিক্রি করে দিলে টাকা নিলেন। ব্যাংক ওভারড্রাফট নিলেন, শর্ট টার্ম ব্যাংক লোন নিলেন 1 বছরের জন্য। অপারেটিং লিজ নিলেন, মানে নিজে কিনার টাকা নাই, তাহলে আরেকজন কিনে আপনাকে লিজ আকারে দিল। লং টার্মে ট্রেজারি বিল বন্ড কিনতে পারেন, এফডিআর রাখতে পারেন, বন্ড কিনতে পারেন, ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন, শেয়ার ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে? ক্যাশ বাজেট, আমার ক্যাশ বাজেট প্রিপেয়ার করতে হয়, এটা ইউজফুলনেস কি, পটেনশিয়াল ক্যাশ পজিশনটা কি, আমার ক্যাশ বাজেট প্রিপারেশনের একটা আরেকটা জিনিস ছিল, এটা ক্যাশ বাজেট প্রিপেয়ার করা এবং ইউজফুলনেস অফ ক্যাশ বাজেট, এটা এখানে আছে, আমি সেটা আর বললাম না। এই কথাটা আমি বারবার বলতেছিলাম যে পটেনশিয়াল ক্যাশ পজিশনস এন্ড পসিবল ম্যানেজমেন্ট অ্যাকশন। আচ্ছা, আমার তো ব্যাটারি লো, সরি, আমি আউট অফ দ্য অফিস, ল্যাপটপ যদি অফ হয়ে যায় আমার কিন্তু আজকে ক্লাস শেষ হয়ে যাবে, বুঝছেন? তো ঠিক আছে স্যার। দাঁড়ান, আর কয়টা বাজবে? মাত্র 9টা। ওকে, দেখেন আমার ক্যাশ পজিশন শর্ট টার্মে যদি সারপ্লাস হয়, আমরা কি করতে পারবো? পে সাপ্লায়ার্স আর্লি টু অবটেন ডিসকাউন্ট। মানে শর্ট টার্মে, যে আমি ঠিক আছে ওরা 1 মাস পরে দেওয়ার কথা, আগেই দিয়ে দিলাম যদি কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। attempt to increase sales by increasing receivables and inventories. আমার টাকা আছে সারপ্লাস,
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কিছু সেল করে দিই বাকিতে, তাহলে আরবি সে তো আমাকে পেমেন্ট করবেই কদিন পরে, আমার প্রফিটটা চলে আসলো। বাট এটা শর্ট টার্মের জন্য, মেক শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, 1 মাস 2 মাসের এফডিআর করে রাখলাম, ট্রেজারি বিল বন্ড কিনে রাখলাম অল্প দিনের, বা আমি মার্কেট থেকে কিনলাম অল্প দিন ম্যাচিউর পরেই ম্যাচিউর করবে এরকম। আর শর্ট টার্ম যদি শর্টফল হয়, ইনক্রিজ অ্যাকাউন্টস পেয়েবল, যে আমার থেকে টাকা পায় ওরা আমি টাকা ধীরে ধীরে দেওয়ার চিন্তা করলাম, 10 দিনের জায়গায় 20 দিন করলাম। রিডিউস রিসিভেবল, মানে আমি 40 দিন পর পর টাকা আদায় করি, এখন আমি একটু কমায় 30 করলাম, 20 করলাম, 15 করলাম, আগে আদায় করবো যেহেতু আমার শর্টফল আছে। অ্যারেঞ্জ এন্ড ওভারড্রাফট, ঠিক আছে আমি এই ডিফারও করতে পারতেছি না পেমেন্ট, আদায়ও করতে পারতেছি না, আমি ব্যাংকের কাছে গেলাম যে ঠিক আছে ভাই আমাকে 1 বছর একটা ওভারড্রাফট দাও, ঠিক আছে, তাহলে আমি শর্ট টার্ম সারপ্লাস এবং শর্টফলটা আমরা বলতে পারলাম। দেন আসতেছে আমার লং টার্ম সারপ্লাস হলে কি করবো, মেক লং টার্ম ইনভেস্টমেন্ট। আমার লং টার্ম মানে আমার এত টাকা আছে 5-10 বছর আমার লাগবে না, ওকে আমি 5 বছরের বন্ড কিনলাম, 20 বছরের বন্ড কিনে ফেললাম, আমি বিজনেসকে ডাইভার্সিফাই করলাম, ডিভিডেন্ড বাড়াই দিলাম, আমার অনেক টাকা আছে, কোথাও ইনভেস্ট করার প্ল্যান নাই, নতুন কোনো বিজনেস অপরচুনিটি নাই, ওকে আমি ডিভিডেন্ড 10% দিই, এখন আমি 50% ডিভিডেন্ড দিব। তারপরে রিপ্লেস আপডেট নন কারেন্ট অ্যাসেট, আমার 20 বছর পুরাতন অ্যাসেট বা ফ্যাক্টরি, 30 বছর পুরাতন, 50 বছর পুরাতন, এটা আমি রিপ্লেস করে দিলাম। বাইব্যাক শেয়ারস, আচ্ছা এটা একটু ইন্টারেস্টিং, আমার লং টার্মে সারপ্লাস আছে, মার্কেটে আমার যে শেয়ার আছে সেটা আমি বাইব্যাক করলাম। বাইব্যাক করলে কি সুবিধা, ধরেন আমার 100টা শেয়ার আছে, এর ভিতরে আমার ডিরেক্টরদের কাছে আছে মনে করেন 40%, মার্কেটে আছে 60%। এখন শেয়ার যদি বাইব্যাক করেন আপনি মার্কেট থেকে, সে ধরেন 20% শেয়ার বাইব্যাক করে ফেললেন, আপনি তো মার্কেট রেটে শেয়ারটা আনলেন, দিস ইজ কল্ড ট্রেজারি শেয়ার, নিজের শেয়ার নিজে কিনা। ইন দ্যাট কেস ওই কোম্পানির প্রফিট কি কমবে, মনে করেন ওই কোম্পানি 2000 টাকা প্রফিট করছে, শেয়ার বাজারের থেকে নিয়ে আসলেন, ক্যাপিটাল রিডাকশন করেন নাই, শেয়ার বাজার থেকে জাস্ট নিয়ে আসলেন নিজের কাছে, প্রফিট 2000 টাকাই থেকে যাবে না, বুঝছেন? স্যার আর একটু ক্লিয়ার করবেন। এই যে মনে করেন আমার একটা কোম্পানির শেয়ার আছে 2000 আর প্রফিট আছে মনে করেন 20,000, এই হচ্ছে পজিশন। পার শেয়ার কত প্রফিট, ইপিএস 20 টাকা। এখন কোম্পানি কি করলো, 500 শেয়ার বাইব্যাক করে ফেললো নিজেই, নিজের যে লং টার্ম সারপ্লাস আছে, যে এই লং টার্ম সারপ্লাস দিয়া 500 শেয়ার বাইব্যাক করে ফেললো, তার ক্যাশ থেকে টাকা চলে গেল, বাট শেয়ার সংখ্যা হলো 1500 না, জি স্যার। প্রফিট তো 20,000-ই আছে, কারণ প্রফিটে তো কোনো ইম্প্যাক্ট নাই। তাইলে এখানে এখন পার শেয়ার প্রফিট কত, বিশ হাজার ডিভাইড বাই 1500 দিয়ে ভাগ দেন, কত হয়? ৳13। 13 টাকা। আচ্ছা আগে তো তাহলে 10 টাকা, 20 টাকা না, 10 টাকা, সরি 10 টাকা না, 10 টাকা, এখন 13 টাকা। দেখেন আমি বাইব্যাক করার কারণে আমার এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা 10-এর জায়গায়, স্যার মনে হয় ল্যাপটপ বন্ধ হয়ে গেছে। আমরা হয়তো বা স্যার 5 ল্যাপটপ মিনিট বন্ধ ওয়েট হয়ে করে গেছে। স্যার যদি ব্যাক না করে তাহলে ক্লাস শেষ।